আসসালামু আলাইকুম। এলটিপিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 36 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব যে একটা এইচটিএমএল টেমপ্লেটকে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারি, অর্থাৎ একটা থিম বানাবো আমরা নিজেরাই। আমরা আগে কি করেছি, অন্যদের থিমগুলা কাস্টমাইজ করেছি। অর্থাৎ একটা দেখেছি যে ফ্রি থিম wordpress.org থেকে ডাউনলোড করে কিভাবে কাজ করতে হয় ওটা দিয়েও আমরা সাইট বানাইতে পারি। আবার একটা প্রিমিয়াম থিম কিভাবে কাস্টমাইজ করে নিজেদের মতো করে ওয়েবসাইট সাজাইতে পারি এটাও দেখেছি। তো আজকে আমরা যেটা দেখব যে আমাদের একটা এইচটিএমএল টেমপ্লেট থাকবে, এটাকে আমরা আমাদের থিমে কনভার্ট করব। এটা কিভাবে করা যায়, ঠিক আছে? এটাকে আমরা বলবো থিম ডেভেলপমেন্ট। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে এখান থেকে আমি এইচটিএমএল টেমপ্লেটটাকে আগে ডাউনলোড করি যে আসলে কোনটা আমরা ডাইনামিক করব, অর্থাৎ থিম বানাবো আর কি। এখান থেকে এটাকে যদি আমি ডাউনলোড করি, সেভ করে দিলাম। এখান থেকে কাট করে কোথাও রাখি আমি, সেটা হইতেছে এইচটিএমএল টেমপ্লেট। আচ্ছা, এখানেই রাখি। দিয়ে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করি। তো এখানে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, অর্থাৎ এটা কি এইচটিএমএল এ কনভার্ট করে দেওয়া আছে, একটা সাইটের ডিজাইন অলরেডি দেওয়া আছে। এখানে ডাবল ক্লিক করে আমি যদি এটাকে ওপেন করি, এই যে এখানে এটা হচ্ছে আমাদের লোগো থাকবে, একটা একটা ট্যাগ লাইন, তারপর একটা মেনু আছে। এখানে সার্চ বারটা আছে, সার্চ করা যাবে। আর নিচের দিকে যাই, এখানে আমাদের কি পোস্টগুলো থাকবে। এটা হচ্ছে পোস্টের টাইটেল, তারপর কে পোস্ট করেছে এটা দেখা যাবে। তারপর হচ্ছে এখানে ডেট, আর কি কয়টা কমেন্ট আছে এটা কমেন্টটাও দেখা যাবে। আর নিচে কিছু কন্টেন্ট আছে। এরপর যদি এই পোস্টটা আমরা আরো বিস্তারিত দেখতে চাই, কারণ এখানে কিন্তু পুরো কন্টেন্টটা থাকে না, বিস্তারিত দেখতে গেলে কি রিড মোডে ক্লিক করতে হবে। তো এরকম ভাবে এগুলো আমরা ডাইনামিক করব। এবং মেনুটা আমরা ডাইনামিক করব কিভাবে, অ্যাপিয়ারেন্স থেকে ওই মেনুতে গিয়ে ওখানে যদি আপডেট করে দেয় তাহলে আমাদের কি এখানেও আপডেট হয়ে যাবে। আর কোনো কিছু লিখে যদি সার্চ করে, আর আমাদের যদি ওই কিওয়ার্ডটা আমাদের এই পোস্টের মধ্যে থাকে, তাহলে ওটাও কাজ করবে। ঠিক আছে, সবগুলাই আমরা একটা একটা করে দেখব। তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। আমরা আগে যেভাবে করতাম এখানেও ঠিক একই ভাবে আগে ওয়ার্ডপ্রেসটাকে ঠিকঠাকভাবে ইনস্টল করে নিব। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব, সবচেয়ে যেটা লেটেস্ট। এখান থেকে ডাউনলোডের মধ্যে আমি যাব। এখানে যদি যাই, এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। তো এটা আমার ডাউনলোড হোক, এর মধ্যে আমি আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে এখান থেকে জেমটাকে আমি ওপেন করি। আচ্ছা, স্টার্ট হয়ে গেছে, এটা কেটে দিই। আহ, আমার যেখানে জেম্প ফোল্ডারটা আছে এখান থেকে আমি যাব হচ্ছে লোকাল ডিস্ক, তারপর হচ্ছে জ্যাম্প, জ্যাম্প থেকে আমি যাব htdocs। এখানে আমাদের একটা ফোল্ডার বানাইতে হবে। তো আমি এখানে একটা ফোল্ডার বানাই, যে কোনো নামের ফোল্ডার হইতে পারে। সাপোজ দিলাম থিম 562। ওকে, দিয়ে ইন্টার করলাম। করার পর এখানে আমাকে ওয়ার্ডপ্রেসটা রাখতে হবে। আমার কি ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করে দেই, এটাও মিনিমাইজ করি। আমরা কি করব, এখানে কন্ট্রোল এ করে এই ফাইলগুলো এখানে ছেড়ে দিব, তাই না? আচ্ছা, সবকিছু চলে এসেছে। এরপর আমরা যদি সেট আপ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ কি থিম
562। আর আমাদের একটা ডেটাবেজও লাগবে, ডেটাবেসটাও আমরা ক্রিয়েট করে ফেলি, সেটা হচ্ছে localhost/phpMyAdmin এর মধ্যে আমি যাব। আচ্ছা, সেটআপটা চলে এসেছে। এখান থেকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমার ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এগুলো লাগবে। তো এখান থেকে আমি সেটা হচ্ছে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করে এখান থেকে এই যে নিউতে ক্লিক করলাম। আর ডেটাবেসের নেমও দিলাম এটাই যে থিম 562। দেওয়ার পর আমি ইন্টার করতেছি, সরি এখানে না, কাট করে এই ডেটাবেসের নেমটা এখানে দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এখানের মধ্যে কোনো টেবিল নেই। আর এরপর লেটস গোতে আমি ক্লিক করি। এখান থেকে ডেটাবেস নেম দিব হচ্ছে থিম 562। আর ইউজার নেম হচ্ছে আমার রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, আর বাকি যা আছে এগুলাই থাকবে। দিয়ে সাবমিটে ক্লিক করলাম। তারপর হচ্ছে রান দ্য ইনস্টলেশন। আচ্ছা, এখানে প্রথমে আমাদের একটা কি সাইটের নাম দিতে বলতেছে, তো আমরা সাইটের নাম দিয়ে দিই যে আওয়ার থিম, এরকম একটা নেম দিলাম, ঠিক আছে। আর ইউজার নেম কি দিব, অ্যাডমিনেই থাকুক, ledp@123 এটাই পাসওয়ার্ড। কনফার্ম করে দিলাম যে আমার উইক পাসওয়ার্ডেই থাকবে। আর এখান থেকে আমি আমার মেলটা দিয়ে দিলাম, দিয়ে ইনস্টল করতেছি। ওকে, সবকিছু হয়ে গেছে, লগ ইনে ক্লিক করলাম। তো এখন এটাকে রিমেম্বার মি করে লগ ইন করি। আচ্ছা, ভিজিট সাইটের মধ্যে যাই। তো এটাই হচ্ছে আমাদের এই যে থিম, একটা ডিফল্ট ভাবে আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেই। অর্থাৎ থিমটা আমরা কোথা থেকে পাবো, চেঞ্জ যদি করতে চাই এই অ্যাপিয়ারেন্স থেকে, এই যে থিমস, এখানেই তো থিমগুলো থাকে তাই না। এই প্রথমে আছে 2021, তারপর হচ্ছে 2019 আর 2020, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়ালারা প্রতি বছরে একটা করে নতুন থিম তারা এখানে আপডেট করে। তো আমি যেটা চাইতেছি যে আমি যেই থিমটা বানাবো, অর্থাৎ আমার এইচটিএমএল টেমপ্লেটটা কই, এখান থেকে এটা আমাদের কি হবে, আমরা যখন আমাদের এই এইচটিএমএলটাকে ওয়ার্ডপ্রেস থিম বানাবো, আমাদের এখানে একটা অপশন থাকবে যে থিমের মধ্যে এখানে দেখাবে যে আমি আমার থিমের একটা নেম দিব, যে কোনো নেম হইতে পারে। এরা যেমন দিয়েছে 2019, আমরা দিতে পারি যে ড্যানিয়েল আনরি থিমের নাম, বা আনরি থিম, এরকম কিছু একটা এনরি দেওয়ার পর এখান থেকে কি অ্যাক্টিভেট করতে পারবে থিমটা, তারপর কাস্টমাইজ করতে পারবে, সবকিছু করতে পারবে। তো এটা করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আগে খুঁজে বের করতে হবে যে আসলে এই থিমগুলা রাখছে কোথায়, এটা তো কোথা থেকে না কোথা থেকে পাইতেছে। এটা যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি আমার যেখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছি, এই যে 562, এটা থেকে ডাব্লিউপি কন্টেন্ট যাব। কন্টেন্ট যাওয়ার পর এখানে একটা ফোল্ডার আছে প্লাগইনস, থিমস, আপলোডস। তো আমরা বুঝতেই পারতেছি যে যেখানে প্লাগইনস আছে এখানে কি প্লাগইনগুলো থাকবে, যেখানে থিমস আছে এখানে থিমসগুলো থাকবে, এবং সবার শেষে যেখানে আপলোড ওখানে কি আপলোড হয়ে মানে ইমেজ টিমেজ এগুলো থাকবে। তো আমি এখান থেকে থিমসের মধ্যে চলে যাব, অর্থাৎ কোথা থেকে, এই যে এখান থেকে ডাব্লিউপি অ্যাডমিন না, ডাব্লিউপি কন্টেন্ট, কন্টেন্ট থেকে থিমস। থিমসের মধ্যে আমি দেখতে পাইতেছি যে এখানে তিনটা ফোল্ডার আছে, একটা হচ্ছে 2019 আর 2020, একটা কি 2021। তো আমাদের যেটা করতে হবে, আমার যে এইচটিএমএল টেমপ্লেটটা আছে, আমি দেখি আমার এইচটিএমএল টেমপ্লেটটা কি আছে। এই যে এখানে এটা, আহ, এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নেব আমাদের মতো করে, যে কোনো একটা ফোল্ডার হতে পারে। তো এখান থেকে নিউ ফোল্ডার করে নেই, ফোল্ডার করে আমরা মানে এখানে যে নেমটা দিব, এই নেমটাই হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমসের মধ্যে দেখাবে। ধরেন যে আমি দিচ্ছি এনরি থিম, এটা দিলাম, যে কোনো নামের হইতে পারে। দেওয়ার পর ইন্টার করতেছে। তো আমার এখানে এইচটিএমএল যেই ফাইলগুলো আছে,
এগুলা কি করব, সবগুলাই কন্ট্রোল এ করে, এই টিপটা আমার প্রয়োজন নাই, এখান থেকে মুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে কপি করে এখানে দিয়ে দিব, তো আমার সবকিছুই চলে এসেছে, ঠিক আছে। এখন আমি যদি দেখতে চাই যে আসলে আমার এখানে, তো আমি একটা ফোল্ডার রাখলাম, রাখার পর এখান থেকে যে ওই ফোল্ডারটা আসে কিনা বা এরকম কোনো অপশন আসে কিনা, আমি থিমসের মধ্যে রিলোড করি। এখানে বলতেছে যে তিনটায় আছে, আর নিচের দিকে যদি যায়, এখানে দেখতে পাইতেছি ওরা বলতেছে যে ব্রোকেন থিমস, দ্য ফ্লোয়িং থিমস আর ইনস্টলেড বাট ইনকমপ্লিট। ইনস্টল হয়েছে আমার থিমটা, মানে ঠিকঠাক ভাবে আছে, তবে কি এটা ইনকমপ্লিট। প্রথমে এখানে একটা ডিসক্রিপশন দিতেছে যে স্টাইল শিট ইজ মিসিং। স্টাইল শিট কোনটা, রোহিদা ম্যাম, বোঝা যায় আমার কথা? হ্যাঁ, এখান থেকে আমরা একটা সিএসএস ফাইল বানিয়ে দিই। সেখান থেকে যদি ডিফল্ট ভাবে এখানে ডিজাইন করতো সেক্ষেত্রে তো পেয়ে যাইতো, তো যেহেতু নাই, আমরা কি করব, এখানে একটা স্টাইল ডট সিএসএস বানাই নিব। এখান থেকে কন্ট্রোল এ করে স্টাইল ডট সিএসএস ডাবল ক্লিক করলাম, করার পর এখন যদি আবার আমি রিলোড করি, হ্যাঁ, এখান থেকে আবার বলতেছে কি, এবার ইন্ডেক্স ডট পিএসপিটা নাই, টেমপ্লেট হেডার ইন দ্য স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো আমরা ইন্ডেক্স ডট পিএসপিও এখানে করব। তো আমরা ইন্ডেক্স ডট পিএসপি কোনটাকে বানাবো, যেটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, ঠিক আছে। আপাতত এইটুকু করে রাখি যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। দেখেন এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে আমার মেইন ডিজাইনটা আসতেছে। তো আমরা এখান থেকে এটাকে কি করব, রিনেম করে এটাকে করে দিব হচ্ছে পিএসপি। অর্থাৎ আমার পিএইচপি আর স্টাইল ডট সিএসএস থাকলে কি ওটা থিমের মধ্যে পেয়ে যাবে ঠিকঠাক ভাবে। আমি পিএইচপি করে দিলাম, দিয়ে ইন্টার করলাম, করার পর এখন যদি আমি এই যে থিমসের মধ্যে রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু আর বলতেছে না যে কোনো কিছু ব্রোকেন হিসেবে আছে কি না। আমার দেখা যাইতেছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে ইমেজ পাইতেছে, কিন্তু আমারটাতে কি কোনো ইমেজ দেখা যাচ্ছে না। তো ইমেজ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমি যদি একটু এই যে থিমসের মধ্যে গিয়ে সবচেয়ে যেটা আপডেট অর্থাৎ 2021 ওদের মধ্যে দেখি, সবার শেষে এই যে স্ক্রিনশট ডট পিএনজি নামে একটা ইমেজ আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে এই ইমেজটাই সাধারণত কি আমার ওখানে শো করবে। অর্থাৎ আমি যে ইমেজেই নেই না কেন, এটা স্ক্রিনশট এই নেমটা রাখতে হবে, তারপর পিএনজি বা জেপিজি যেটাই থাকুক না কেন, স্ক্রিনশট নেমটা রাখতে হবে। আর এটার সাইজটা যদি আমি দেখি, এটার সাইজ হচ্ছে 1200 হচ্ছে উইথ, আর 900 হচ্ছে হাইট। এই সাইজে আমার কে একটা ইমেজ ওখানে দিতে হবে। তো আমি যদি দেখি আমারটাতে এই যে অ্যান্ডি থিম, এটাতে কি কোনো স্ক্রিনশট আছে? নেই কিন্তু। তো আমাকে একটা কি স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এখান থেকে index.html-টাকে আমি ওপেন করি। ওপেন করার পর আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব ওই মাপের, যে 1200 থাকবে উইথ, এই যে এখান থেকে আমার 1200 উইথ হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে নিচে যদি যাই, এটা কি 900 হয়? না, 900 হইতেছে না। আর তার আগে এটাকে আমি হাইড করে দেই বা একটু নিচে সরাই দেই। আচ্ছা, এটাই নিয়ে আপাতত 600ই আমার হাইটটা থাকুক, আর উইথ থাকুক এই 1200 পুরোটাই। দিয়ে আমি কি করব, এই যে রাইট বাটন, সরি, এখান থেকে সেভ করে নিব। আর একটা নেম দিয়ে দিতে হবে, কি নেমটা হবে স্ক্রিনশট, স্ক্রিনশট ডট পিএনজি। আমার ডেস্কটপের মধ্যে সেভ হইতেছে, সেভ হোক। সেভ হওয়ার পর আমরা কি করব, এই ইমেজটাকে কাট করে, এই যে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কাট করে নিতেছি। কাট করে নিয়ে চলে যাব হচ্ছে আমার থিমের মধ্যে, এই যে থিমের মধ্যে গিয়ে আমি এখানে পেস্ট করে দিতেছি। তো আমার স্ক্রিনশট ডট পিএনজি চলে এসেছে। এইটা আসার পর এখন আমি যদি আবার রিলোড করি, এই যে এখানে থিমসের মধ্যে দেখি যে আমার ওই ইমেজটা পাই কিনা। হ্যাঁ, ইমেজটা পেয়ে গেছে আমার, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হচ্ছে যে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয় নাই। ফুল স্ক্রিন হয়েছে,
এটা হয় না এই কারণে যে আমার কি হয়েছে, ওখানে ইমেজটা আসলে ছোট সাইজ হওয়ার কারণে এটা পাইতেছে না। তো আমরা একটা বড় সাইজের ইমেজ বানিয়ে নিব যখন আমরা এরকম একটা থিম বানাবো, আমরা নিজেদের মতো করে বানাই নিতে পারি। সেটা হচ্ছে কিভাবে, আহ, আমি আমার যে ফটোশপটা আছে, এই যে ফটোশপে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি। আচ্ছা, ওপেন করে আমরা যেটা কাজ করব, এখান থেকে ফাইলে ক্লিক করবেন, করে একটা নিউতে ক্লিক করার পর এখানে উইডথ এবং হাইটটা সিলেক্ট করে নেবেন। এখানে আমার উইডথ দেওয়া আছে অলরেডি 1200 পিক্সেল, হাইটও দেওয়া আছে 900 পিক্সেল। আমার এটাই লাগবে, উইডথ হচ্ছে 1200, হাইট হচ্ছে 900। ঠিক আছে, এখান থেকে এই যে পিক্সেল সিলেক্ট করা থাকবে, দিয়ে আপনি যদি ওকেতে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটই থাকুক। এরপর কি করবেন, আপনার যে ইমেজটা ছিল, যেটা স্ক্রিনশট নিয়েছেন, এখান থেকে প্লেস, এই যে প্লেস করে দিবেন, ফাইল থেকে প্লেসের মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি যদি একটু ব্যাকে যাই, জ্যাম্প, তারপর হইতেছে htdocs, আর এটা হচ্ছে থিম 562, তারপর wp content themes and theme, এখানে আমি ইমেজটা রেখেছিলাম এটা। ওপেন হইতেছে যে এই ইমেজটা, তো আমরা এটা একটু কি করব, এখান থেকে টেনে বাড়িয়ে দিতে পারি, যদিও খুব একটা ভালো লাগতেছে না ইমেজের সাইজ। আচ্ছা, এরকম হইলে হবে, দিয়ে কি করবেন, ইন্টার দিবেন। ইন্টার দিলে হয়ে গেছে, ইমেজ থেকে ট্রিম করে নেবেন। ট্রিম হয়েছে, আচ্ছা। ট্রিম করার পর ফাইল থেকে সেভ ফর ওয়েব, আমরা যেভাবে পিএইচডি তে ইমেজগুলা কেটে নিতাম আর কি, ঠিক একইভাবে সেভ ফর ওয়েব করে নেব। করার পর এটা পিএনজি থাকবে, সেভে ক্লিক করলাম, করে এটা ডেস্কটপের মধ্যে এই যে এই নামে সেভ হইতেছে, হোক সমস্যা নেই, এখান থেকে সেভ করে নিতেছে। সেভ হয়ে যাওয়ার পর এটা আমরা কেটে দিতে পারি, এটা কাজ শেষ। এখন এটাকে আমাদের কি করতে হবে, কাট করে নিয়ে চলে যাইতে হবে থিম ফোল্ডারের মধ্যে। এখান থেকে এটা পেস্ট করে দিলাম, আর এই যে স্ক্রিনশট ডট পিএনজি আগে যেটা ছিল ওটা আমি ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পর এটাকে আবার কি করতে হবে, স্ক্রিনশট ডট পিএনজি। এখন আমি যদি এই যে থিমস ফোল্ডারের মধ্যে আবার রিলোড করি, এই যে আমার থিমটা চলে এসেছে। এবার কি ঠিকঠাক ভাবে ইমেজটা পেয়েছে মাহমুদুর ভাইয়া, বুঝে যায়? ওকে। তো এখন আমি যদি দেখি ওদের যে থিমগুলো আছে, এখানে প্রথমে কি আসতেছে, থিম ডিটেলস, এই যে যেটা অ্যাক্টিভ করে দেওয়া আছে, এদের দেখি যে থিম ডিটেলস এর মধ্যে কি আছে। এখানে বলতেছে যে নেমটা আসতেছে সর্বপ্রথম, থিম নেম হচ্ছে এটা, ভার্সন হচ্ছে এটা, বাই বানিয়েছে কেটা, আহ, এই দা ওয়ার্ডপ্রেস থিম। এখন আপডেট চলে আসছে, তো আপাতত আপডেট করব না আমরা, এরকমই থাকুক। তারপর এখানে একটা ডিসক্রিপশন আসছে, তারপর কি এখানে ট্যাগ লাইন চলে আসছে। আর আমাদের থিমের ডিসক্রিপশনে আমি যদি দেখি, অর্থাৎ ডিটেলসে কি কি আছে, এটাতে শুধু নেমটা আছে, অ্যান্ডি থিম, এটা কোনো ভার্সন নেই, এটা কে বানিয়েছে এটাও নেই। তো ওইগুলো আমরা সেট করব কিভাবে, ওইটা সেট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যদি একটু এখান থেকে স্টাইল ডট সিএসএস এটা ওপেন করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, আর এই থিমস থেকে আমি সব সময় যেটাকে ফলো করব সেটা হচ্ছে সবচেয়ে যে আপডেট থিমটা 2021, এটার স্টাইল ডট সিএসএসটাকে আমাকে দেখতে হবে যে এটার মধ্যে কি কি আছে। তো এখানে দেখা যাচ্ছে যে থিম নেম কি দেওয়া আছে, প্রথমেই 2021। তো আমাদেরকে কি ঠিক একইভাবে এই এখান থেকে এই কোডটুকু দিতে হবে। কিভাবে, হ্যাঁ, আমরা এভাবে লিখে দিতে পারি যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই যে কমেন্ট যেভাবে করে কমেন্ট করে নেবেন,
আর এখানে দিয়ে দিবেন হচ্ছে থিম। প্রথমে দিতে হবে থিম নেম, তারপর হচ্ছে থিম ইউআরআই। এটা এভাবে দেখে দেখে করতে পারেন, অথবা কি এটা কপি করে নিয়ে যাইতে পারেন একবারে। তো আমি প্রথমে একটু লিখে দিই, সেটা হচ্ছে এখানে দিয়ে দিব থিম নেম। আমাদের যেই থিমটা যে কোনো নামের হইতে পারে, আপনি যেই নেম দিবেন সেটা ওখানে থিম ডিটেলস এর মধ্যে দেখাবে। আপাতত দিয়ে দিলাম যে আনরি থিম, ঠিক আছে। এরপর হচ্ছে থিম ইউআরআই, যে থিম ইউআরআই কোনটা, এই থিমটা আসলে আছে কোথায়, আমরা রাখবো কোথায়, আমরা যখন আমাদের লাইভ সার্ভারে রাখবো ওই লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি। দেখেন এটা ওরা কি করেছে, যে wordpress.org/themes/ কি যে 2021, এটা wordpress.org/themes থেকে এখানে গেলে আমরা পাবো। তো আমাদের থিমটা কোথায় পাওয়া যাবে, আমরা ওই লিঙ্কটা দিয়ে দিব। তো আপাতত তো আমাদের কোথাও নেই, আমরা যে কোনো একটা লিঙ্ক দিতে পারি। সাপোজ দিয়ে দিলাম যে https://wordpress.org, এটুকুই রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দিতে হবে অথর নেম, যেটা বানিয়েছে কে। তো এখানে যা যা বানিয়েছে, আপনি যদি কোনো টিমের সাথে বানান, টিমের যদি কোনো নেম থাকে ওই নেমটা দিতে পারেন, অথবা আপনি যদি একাই বানিয়ে থাকেন সেক্ষেত্রে কি নিজের নেমটা দিয়ে দিবেন। তো আপাতত আমি আমার নেমটা দিয়ে দিলাম যে রেজু। এরপর অথর ইউআরআই, অথর ইউআরআইটা কি বুঝতে পারতেছেন, যে এটা কে আমি বানিয়েছি, আমার যে ইউআরআইটা এটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। আপাতত এটা wordpress.org দিয়ে দিই, সেভ দিয়ে দিলাম। এরপর আমাদের একটা ডিসক্রিপশন দিতে হবে, তারপর যে ইয়াটা আছে ভার্সন এগুলা দিব। তো এরপর নিচে কি কি দিয়েছে, রিকোয়ার করে দিয়েছে যে অ্যাটলিস্ট এটা টেস্টেড আপ এটা। আচ্ছা, অর্থাৎ এখানে অ্যাটলিস্ট যেই ওয়ার্ডপ্রেসটা লাগবে এই থিমটা ইনস্টল করার জন্য ওরা দিয়ে দিয়েছে হচ্ছে 5.3, ঠিক আছে। আমরা ওইভাবে দিয়ে দিতে পারি যে আমাদের থিমের জন্য অ্যাটলিস্ট কত ওয়ার্ডপ্রেসটা লাগবে, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ভার্সনটা। এরপর দেওয়া আছে হচ্ছে রিকোয়ার পিএইচপি, যে পিএইচপি ভার্সন কত, এখানে মিনিমাম দিয়েছে 5.6। তো আমরা যেই ইয়াটা ইউজ করতেছি সেটা হচ্ছে 7.2 পিএইচপি, তাই না। আচ্ছা, এখান থেকে এগুলো একটা একটা করে আমরা দিয়ে দিতে পারি। আপাতত এগুলো আমি স্কিপ করলাম। আমি ভার্সনটা দিয়ে দিব, যে আমার যেই থিমের ভার্সন, ভার্সন হচ্ছে আমার এটা, সেভ দিয়ে দিলাম। আর কি কি দেওয়া যায়, তারপর আমাদের যদি এই থিমটার একটা লাইসেন্স দেই, অর্থাৎ যখন আমরা আমাদের থিমটা প্রিমিয়াম করব, প্রিমিয়াম করার পর যদি কেউ ফ্রিতে ইউজ করতে চায়, ওকে একটা লাইসেন্স কি দিতে হবে। তো এগুলা এখান থেকে, যে আমার এই লিঙ্কে গেলে আমরা আমার থিমের লাইসেন্সটা পাবো, এরকম কিছু আর কি। তো আপাতত এগুলা আমরা লাইসেন্স টাইসেন্স কোনো কিছু দিতেছি না। আমার যেটা লাগবে একটা হচ্ছে এই যে ট্যাগস, যে আমার কি কি ট্যাগ থাকবে এখানে, ঠিক আছে। থিমটা যখন সার্চ করবে এই ট্যাগ লিখে যদি কেউ সার্চ করে আহ, সবার আগে চলে আসবে। আর আমরা আরেকটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা দিতে হবে। ডিসক্রিপশন আমরা দিতে পারি, ডিসক্রিপশন আমরা কি দিব, ডিসক্রিপশনে আমরা দিব হচ্ছে আমাদের থিমটা কি রিলেটেড, সেটা আমরা দিতে পারি যে আওয়ার থিম ব্লক সাইড রিলেটেড, ঠিক আছে। আপাতত এইটুকুই দিলাম। এটা কিন্তু আরো 2 3 4 লাইন ভালো মতো লিখে দিতে হবে, যেন ভালো মতো বোঝা যায়, যে কেউ ডিসক্রিপশনটা দেখলেই বুঝতে পারে যে এই থিমটা কি কাজে তারা ইউজ করতে পারবে, ঠিক আছে। আর তার নিচে আমি দিয়ে দিব হচ্ছে কি, আমরা দিয়ে দিব এই ট্যাগস গুলা, যে কি কি ট্যাগস আছে। তো এখানে ট্যাগস দিয়ে দিলাম যে 2 কলাম, তারপর হচ্ছে ব্লগ, এখানে দিতে পারি অ্যানিমেটেড। আর কি কি তারা ইউজ করেছে আমরা দেখি, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে পার্সোনাল ব্লগ এগুলোর জন্য ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে স্টিকি পোস্ট আছে, তারপর এই যে কমেন্টস সাপোর্ট হবে, আর টিয়ার ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হবে, ব্লক প্যাটার্নস এগুলো আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ফিচার ইমেজ,
তারপর পোস্ট, আর ফুটার উইজেট দিতে পারি, যে আমাদের থিমটাতে কি ফুটার উইজেট থাকবে। তো এরকম দিলাম, দিয়ে সেভ দিলাম। তো এখান থেকে সেভ দেওয়ার পর আমি দেখি যে এটা আসলে কোথায় দেখাবে। দেখেন আমি যদি সেভ দেওয়ার পর আমার যে থিমস ফোল্ডারটা ছিল এটাকে যদি আবার রিলোড করি, রিলোড করার পর এই থিম ডিটেলস এর মধ্যে যাই, তাহলে এখানে দেখেন যে সবকিছু চলে এসেছে, যে এনরি থিম, তারপর হচ্ছে ডিসক্রিপশনটা চলে এসেছে, এখানে ভাষণটা চলে এসেছে, ইউআরএলটাও এসেছে, বা এটা তো অটোমেটিক পেয়ে যাচ্ছে। আমি যে দিলাম সেটা হচ্ছে অথর নেম, ইউআরএল হবে, ইউআরআই না, ইউআরএল, সরি, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার যদি রিলোড করি, এসেছে না, ইউআরআই হবে, সরি, ওদেরটা আমি দেখি, সেটা হচ্ছে ইউআরআই হবে। কপি করে আমি দিয়ে দিই, অথর নেম দিলাম। দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, আসে কই, এখানে তো ইয়াটা চলে আসবে, যে থিমের যে ইয়াটা, এখানে একটা ভাষণটা এসেছে, তারপর বাই নেম এটা তো আসে নাই। অর্থাৎ আমি যদি আবার রিলোড করি, কন্ট্রোল শিফট আর দেই, অনেক সময় এটা আবার কি ক্যাচ ধরে থাকে। এসেছে, এন্ডিন থিম দিয়েছি, থিম ইউআরআই দিয়েছি, আচ্ছা। তারপর হচ্ছে কোনো মিস করেছি আমি, না। আর আমি যদি এটা পুরোটাই কপি করে দেই, কপি করে, ও সরি, আমি ইয়া করেছি, একটা স্পেস ইউজ করেছি, এটা ইয়া থেকে হবে। আর এখান থেকে আমরা এভাবেই নেমটা চেঞ্জ করে দিতে পারি, এখানে দিয়ে দিলাম যে এনডি থিম, আর যেই ইয়াটা আছে লিঙ্কটা আমি এখান থেকে wordpress.org আপাতত রাখলাম। আর এটা বানিয়েছে হচ্ছে রেজু, wordpress.org। আর এখান থেকে আমি এটা দিব কি, যে আওয়ার দিস থিম ইউ ক্যান ইউজ ফর কি, দিস থিম ইউ ক্যান ইউজ ফর ব্লগ ওয়েবসাইট, এটুকুই দিলাম আপাতত। আর টেস্টেড অ্যাপ এগুলো আপাতত লাগবে না আমার, ভাষণটা শুধুমাত্র থাকুক। আর এটাও দিলাম না। টেক্সট ডোমেইনটা কি, আমরা এখানে থিমের নেমটা দিয়ে দেবো, আমার যেই এনজি থিম, এটা হচ্ছে আমার টেক্সট ডোমেইন। আর ট্যাগস ট্যাগস আপাতত এগুলোই থাকুক। আর দেওয়ার পর নিচে একটু কি দরকার আছে এটাও বাদ, সেভ দিয়ে দিলাম। দিয়ে এখন যদি রিলোড করি, থিম ডিটেলস এর মধ্যে যায়, হ্যাঁ এবার দেখেন যে চলে এসেছে, যে এটা বানিয়েছে কে, রেজু, রেজুর মধ্যে হোভার করলে এটা চলে আসতেছে। আর এখানে আমার পাইতেছে হচ্ছে এনজি থিম, তারপর হচ্ছে ভার্সনটাও পাইতেছে, তারপর কি আমার যে ট্যাগ লাইনগুলো দিয়েছে এগুলোও পাইতেছে। আর এই ট্যাগ লাইনগুলো হবে আপনার থিমটা যেই রিলেটেড। রুয়েদা ম্যাম বুঝা যায়? ওকে, এইটা গেল। এখন এটা করার পর আমি যদি আমার থিমটাকে অ্যাক্টিভেট করি, এই যে অ্যাক্টিভেট, এখনো কিন্তু অ্যাক্টিভেট করি নাই, আমার কি হচ্ছে, এই যে যেই 2020-21 যেই থিমটা ছিল ওটা এখানে পাইতেছে। আমি যদি আমার থিমটাকে অ্যাক্টিভেট করতে চাই, এখান থেকে কি করব, এই যে অ্যাক্টিভেটে ক্লিক করব। আর হ্যাঁ, এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট করার পর এখন যদি আমার হোম পেজটাকে আমি রিলোড করি, হ্যাঁ, এটা কি হইতেছে, দেখেন যে আমার এসেছে, কিন্তু সবকিছু কি ভাঙাচোরা একটা সাইট চলে এসেছে। এটা ভাঙাচোরা আসবেই ডিফল্ট অবস্থায়। আমি কেন ভাঙাচোরা আসবে, এটা হচ্ছে আমি যদি ভিউ পেজ সোর্স করি, এই যে ভিউ পেজ সোর্স করলাম, এটার মধ্যে এই যে দেখেন প্রথমে আছে বুটস্ট্র্যাপ, এটাতে যদি ক্লিক করি, এটা কি হচ্ছে, এই বুটস্ট্র্যাপের যে ফাইলটা, এটা আসলে এখানে লোকেশনটা পাইতেছে না, তারপর স্টাইল ডট মিন ডট সিএসএস এটাও পাইতেছে না। আমাদের প্রথমে কি করতে হবে,
ওই ফাইলের অর্থাৎ সিএসএস এবং জেএস এর যত লিঙ্ক আছে এগুলা এটার সাথে লোকেশন করে দিতে হবে, লোকেট করে দিতে হবে। ওটা কিভাবে করব আমরা? ওইটা করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি সাবলাইন টেক্সট, আচ্ছা আমি যে কোড এডিটরটা ইউজ করব সেটার নাম হচ্ছে সাবলাইন টেক্সট। এটা কিভাবে পাবেন আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুগলের মধ্যে যদি এভাবে লিখে সার্চ করেন যে সাবলাইন টেক্সট 3 আর দেওয়ার পর এই যে ডাউনলোড এরকম একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে ডাউনলোডের যে ইয়াগুলো আছে ওএস এক্স 10.7 অর লেটার ইজ রিকোয়ার্ড, এটা না, আমাদের যেটা এই যে উইন্ডোজ, উইন্ডোজ এটা হচ্ছে সব উইন্ডোজের জন্য আপনাদের। আর আপনার উইন্ডোজ যদি 64 বিটের হয়ে থাকে তাহলে এটা ডাউনলোড করতে পারেন, অথবা কি এই যে পোর্টেবল ভার্সন আছে, পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করলে কি হবে বুঝতে পারতেছেন? পোর্টেবল ভার্সন যদি আমরা ডাউনলোড করি তাহলে এটাকে কি করতে হবে না, ইনস্টল করে রাখতে হবে না, আমরা যখন ইউজ করব তখনই এটা ইয়া হবে, শুধুমাত্র র্যামের মধ্যে জায়গাটা নেবে। তো আমরা পোর্টেবল ভার্সনটাই ডাউনলোড করতে পারি এখান থেকে, এই যে এটাতে ক্লিক করবেন। তো এখানে সেভ করলেই কি হবে, এটা সেভ হয়ে যাবে। তো অলরেডি আমার কাছে এটা ডাউনলোড করে করাই আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড করার পর আপনারা কি করবেন। তো ডাউনলোড হওয়ার পর আপনারা মানে যেখানে ডাউনলোড হবে ওখান থেকে ফাইলটাকে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। সেটা হইতেছে আমি আমার ফোল্ডারটা রেখেছি হচ্ছে, আমারটা রেখেছি কোথায়, এই যে সফটওয়্যারের মধ্যে আমি যদি যাই, এই যে সাবলাইন টেক্সট, কোথায়, এই সাবলাইন টেক্সট, এটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাই। এটার মধ্যে আমি যদি যাই এই ফাইলটা আপনার ডাউনলোড হবে, আপনি যদি পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করেন। তো এটাকে কি করবেন, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন, এই যে এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার করে নিলে এখানে অনেকগুলো ফাইল পাবেন। তো এখান থেকে আপনার লাগবে কোনটা, এই যে লাগবে হচ্ছে এটা সাবলাইন টেক্সট ডট ইএক্সি যে ফাইলটা। তো আপনি সরাসরি কি করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারেন। ডাবল ক্লিক করলে কি হবে, আমার সাবলাইন টেক্সট এই যে ওপেন হয়ে যাবে। তো এখানে এই যে ওপেন হইলে আমরা এখানে কি কোড করতে পারবো। তো এখানে যখনই আমার আবার ফোল্ডারটা কেটে দিচ্ছে তখন আমার কি হইতেছে, ওটা যদি ওপেন করতে চাই আবার আমাকে ওই ফোল্ডারের মধ্যে যাইতে হবে। সেটা হচ্ছে এখান থেকে স্টেজিং যাব, রেজু যাব, রেজু থেকে কি এই যে সফটওয়্যার, সফটওয়্যার থেকে আমি যদি যাই নিউ ফোল্ডার, সরি এটা না, টেস্টিং, হ্যাঁ টেস্টিং এর মধ্যে গিয়ে আবার এখানে, তো এটা বারবার না করাচ্ছে আমরা কি করতে পারি, এটা একটা শর্টকাট বানিয়ে নিতে পারি। এই যে রাইট বাটন ক্লিক করে আমি সেন্ড টু এই যে ডেস্কটপের মধ্যে ক্রিয়েট শর্টকাট, তাহলে আমার ডেস্কটপে যদি একটা শর্টকাট থাকে, এই যে শর্টকাটটা এখানে তৈরি হয়ে গেছে। আমি কি করব, এখানে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ওপেন হয়ে যাবে। এখানে আমরা ওই যে এইচটিএমএল সিএসএস সবকিছু রেকর্ড এখানে করতে পারবো আমরা, ঠিক আছে। ওকে, তো এরপর আমি কি করব এখানে, তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে ফাইলের মধ্যে ক্লিক করবেন, ফাইল ক্লিক করার পর ওপেন ফোল্ডার, একটা ফোল্ডার মানে সিলেক্ট করে দিতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আপনি এডিট করতে চাইতেছেন। এখান থেকে আমি যদি এসটি ডক্স এর মধ্যে যাই, যাওয়ার পর হচ্ছে থিম 562, হ্যাঁ এই ফোল্ডারটাই আমি এডিট করব। তো আমি কি করব, এই যে থিম 562 এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিলেক্ট ফোল্ডার, তো এখানে আমার যত ফাইল ছিল সবগুলাই পেয়ে যাবে, এই যে ডাব্লিউপি কন্টেন্ট সবকিছু পেয়েছে। ওকে, তো আমাদের যে কোডগুলো আমরা পাবো কোথায়, অর্থাৎ এডিট যেটা করতে হবে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে যাব, তারপর হচ্ছে থিমস, থিমস থেকে এই যে এনরি থিম, এনরি থিমের মধ্যে আমি যদি দেখি সেটা হইতেছে আমার এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, সবগুলা কোড এখানে পেয়ে গেছে, দেখা যায়। ওকে, তো এটা পাওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হইতেছে আগে আমার সিএসএস এবং জেএস গুলা লোকেশনটা ঠিক করে নিতে হবে। ওটা যদি ঠিক হয় তারপর আমরা কি হেডার এবং ফুটারটা আলাদা করে নিব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আমরা ইউজ করব এখানে, এই যে
এখানে পাওয়ানোর জন্য bootstrap.min.css এই ফাইলটা পাওয়ানোর জন্য। এখন কিন্তু পাইতেছে না কিভাবে আমি বুঝবো? সেটা হচ্ছে এখান থেকে আমি যদি আমার এই ইয়াটাকে ভিউ পেজ সোর্স করি, করার পর এটাতে ক্লিক করি, তাহলে কি এটাতে ক্লিক করলে এটার কোডগুলা দেখানোর কথা ছিল, এখানে কি দেখাচ্ছে? না, দেখাচ্ছে না, এই পেজটাই লোড হইতেছে এখানে। তো এটা করার জন্য আমি যেটা করব, এখানে লিখবো হচ্ছে এভাবে লিখবেন, পিএইচপিটা শুরু করবেন, ইকো দিবেন, ঠিক আছে? তারপর লিখবেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে কমা দিবেন, সরি সেমিকোলন দিবেন, মানে এখান থেকে এই ফাংশনটা শেষ। বুইল্ট ইনটা একটা ফাংশন, সেভ দেওয়ার পর মানে এখান থেকে ওর কি পাবে, ওর যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিটা পাবে এই ফোল্ডারের মধ্যে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি দেওয়ার পর, মানে ওই ডিরেক্টরির পর একটা স্ল্যাশ, ডিরেক্টরি পাইলো, একটা স্ল্যাশ পাইলো, তারপর হচ্ছে এটা সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, দেখি যে আমার ইয়াটা বুটস্ট্র্যাপটা পাইলো কিনা। দেখেন এখানে রিলোড করতেছে, একটু চেঞ্জ হয়েছে মনে হয়, তাই না? আচ্ছা, আমরা ভিউ পেজ সোর্স করে দেখি যে আসলে পাইলো কিনা। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু এই যে চলে এসেছে। এখন কি লোকেশনটা অন্যরকম ভাবে পাইতেছে না, যে এইচটিটিপি লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে থিম, তারপর আমার হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর থিমস, এনরি থিম, মানে এই লোকেশনটা পাবে। তারপর হচ্ছে সিএসএস, তারপর bootstrap.min.css, এটাতে যদি আমি ক্লিক করি, তখন দেখেন আমার কিন্তু এই যে বুটস্ট্র্যাপের যেই মানে কোডগুলো এটা পেয়ে যাচ্ছে সিএসএস এর, এখানে ভাষণটা পাইতেছে, তারপর বাকি যত কিছু আর কি। তো এইভাবে আমাদেরকে সবগুলাই লোকেশন করে দিতে হবে। তো এর নিচেরটাও আমরা আরেকবার করে দিই, আমি টাইপ করে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এভাবে লিখবেন, পিএইচপি ইকো দিয়ে দিবেন, তারপর হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা এখানে কি আমি একবার লিখেছি, এই কারণে আমাকে সাজেস্ট করতেছে ইউআরআই। সেভ দেওয়ার পর এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি এখানে রিলোড করি, দেখেন সবকিছুই আবার কিন্তু পেয়ে গেছে, একবারে ডিজাইনটা পারফেক্ট। হ্যাঁ, তবে এখানে আরো কিছু ফাইল পাই নাই। দেখেন আমি যদি, এটা হচ্ছে আমার এইচটিএমএলটা, এই যে এটাতে ইয়াটা আছে, এইচটিএমএলটাতে ইমেজ আছে কিন্তু, দেখেন অনেকগুলো ইমেজ আছে। আমার এটাতে কি কোনো ইমেজ পেয়েছে? ইমেজগুলো কিন্তু একটাও পাই নাই। ইমেজগুলো কি আমরা একইভাবে লোকেশন করে দিব। তার আগে আরেকটা কাজ করতে হবে, আমার জেএস এবং যত সব জেএস ফাইলগুলো আছে, অর্থাৎ দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, একটা সার্চ বার আসতেছে, এটা কিন্তু jQuery ফাইলটা আমাদের কল করতে হবে। আর এখানে যদি এটাতে ক্লিক করি, এটা কি কাজ করে? দেখেন এটা কাজ করতেছে না, আমি কিন্তু ক্লিক করতেছি। তারপর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আমি যখন ছোট স্ক্রিনে নিয়ে যাওয়ার পর আমি যদি এটাতে ক্লিক করি, সাইড থেকে একটা মেনু আসতেছে, অর্থাৎ ছোট স্ক্রিনে এই মেনুটা। আর এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসেরটা, এটাকে যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, যাওয়ার পর এটাতে ক্লিক করি, আমি কি ক্লিক করতেছি, এটা কাজ করতেছে না। এটা কাজ করতেছে না এই কারণে যে এটা কি jQuery ফাইলগুলা মানে পাইতেছে না এখনো। তো ওগুলো আমাদের সাধারণত নিচের দিকেই থাকে। আমি একবারে এই যে এটা স্ক্রল করে নিচের দিকে নিয়ে চলে আসে, এই যে এখানে। তো এখানেও আমাদের কি ঠিক একইভাবে এভাবে লিখে দিতে হবে, পিএইচপি, তারপর কি ইকো দিয়ে দিব যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই পরে একটা স্ল্যাশ, আর এখান থেকে এটা কপি করে আমি নিচেরটাতেও দিয়ে দেই, ঠিক আছে? সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, আমি রিলোড করার পর এটাতে ক্লিক করতেছে, এই যে এখন কিন্তু আমার সার্চ বারটা আসতেছে, এটা কিন্তু লোকাল হোস্ট স্ল্যাশ থিম 562 এর মধ্যে। আর এটাকে যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, হ্যাঁ এখানেও ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এটা গেল। এটার পর আমাদের ইমেজগুলোও নিয়ে আসতে হবে, যে ইমেজগুলা না হলে কি এটা কি মানে এক কথায় এইচটিএমএল এ যেরকম দেখাচ্ছিল আগে, আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো, ওই লুকটা নিয়ে আসবো। ওইটা নিয়ে আসার পর আমরা বাকি কাজগুলো করব। তো নিয়ে আসার পর এটা নিয়ে আসবো কিভাবে, এখানে তো অনেক ইমেজ, একইভাবে এই ফাংশনের মাধ্যমেই পাবে সবগুলাই। তো আমরা একটু উপরের দিকে যাই, উপরের দিক থেকে একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে দেখি যে কোথায় ইমেজ আছে।
এই যে এখানে একটা ইমেজ আছে যে কাপ অফ টি কফি, সরি। তো এখানে আমরা যদি এভাবে লিখি পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে তারপর কি এখানে একটা স্ল্যাশ দিতে হবে, সেভ দিয়ে দিলাম। দেখেন যে একটা ইমেজ পাই কিনা। এখানে যদি আমি রিলোড করি, হ্যাঁ একটা ইমেজ পেয়েছে এখানে। আর এখানে যদি দেখি এখানে একটা ইমেজ ছিল, এখানে একটা ইমেজ ছিল, এখানে একটা ব্যানারে ইমেজ আছে, অনেকগুলো ইমেজ আছে। তো আমরা এখানে কি একটা একটা করে চেঞ্জ না করে আমরা রিপ্লেস করে দিতে পারি ডাইরেক্ট। রিপ্লেস কিভাবে করব সেটা হচ্ছে এভাবে, দেখেন যে আমি এটা কেটে দিই। প্রথমে তো ডিফল্ট অবস্থায় এরকম ভাবে ছিল মনে হয়, তাই না? আপনারা সার্চ করবেন এভাবে, এটুকু কপি করে নেবেন যে যত জায়গায় এইরকম ভাবে আছে, এটুকু কপি করছি। কপি করার পর এখান থেকে ফাইন্ড, ফাইন্ড থেকে রিপ্লেসের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, যে যত জায়গায় এটা আছে, এটা থাকলে আমাদের কি করতে হবে, এটা থাকলে আমাদের হয়ে যাবে এরকম যে ইমেজ থাকবে, সোর্স এটুকুই থাকবে। আমি একটু বেশি কপি করে ফেলেছি, আচ্ছা থাক, সমস্যা নাই। ইকুয়ালের পর একটা কোটেশন আছে, কোটেশনের পরেই তো আমাদের কাজটা। এখানে লিখবেন যে পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই ফাংশনটা দেওয়ার পর এটা শেষ করবেন করে কি একটা স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে আইএমজি লেখাটা থাকবে। অর্থাৎ কি হবে আমার, যে ইমেজ সোর্স ইমেজ মানে এতটুকু কিন্তু সব জায়গায় আছে। এরপরে এই যে ইমেজ নেমটা এইটুকু শুধু চেঞ্জ হবে, যে জেপিজি হবে না পিএনজি হবে। দেখেন আমি যদি একটু নিচের দিকে যাই, সেটা হইতেছে এখানে আরেকটা ইমেজ আছে, নেম কিন্তু এতটুকু ঠিকই আছে, পরেরটুকু শুধু চেঞ্জ হয়েছে। দেওয়ার পর এই যে রিপ্লেস অল, এখানে আমি ক্লিক করব। আমি সবগুলাই রিপ্লেস করে দিয়েছি, সেভ দিলাম। সেভ দিয়ে দেখি যে আমার আসলে পাই দিচ্ছে কিনা। হ্যাঁ, আমার দেখেন যে সবগুলা ইমেজই একবারে পেয়ে গেছে। মানে সব জায়গায় ওই লেখাটা যত জায়গায় ছিল সবগুলাই কি চেঞ্জ হয়ে ওই লোকেশনটা পেয়ে গেছে। রোহিদা ম্যাম বুঝে যায়? আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা এইচটিএমএল টেমপ্লেটটাতে দেখব। সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমার হোম পেজ, index.html যেটা আছে হোম পেজ। তা হোম পেজে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যে জিনিসটা আছে, অর্থাৎ আমি যদি একটা সিঙ্গেল পোস্টের মধ্যে যাই, যে এটাতে ক্লিক করলে কিন্তু সিঙ্গেলের মধ্যে চলে যাবে। আমি রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে চলে যাচ্ছে। এগুলো বাকিগুলো সব কেটে দেই। সিঙ্গেলের মধ্যে গেলে কি হচ্ছে, এখানে মানে ওই পোস্টার ডিসক্রিপশন দেখাবে পুরোটাই যে কি কি আছে। তারপর আরেকটু নিচের দিকে যাই, এটা কে লিখেছে এটাও দেখা যাচ্ছে। আর এটা শেয়ার করা যাবে, এটার প্রিভিয়াসে কি পোস্ট আছে এটা, আর এটা রিলেটেড এই পোস্টগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপর এখানে আবার কি তিনটা কমেন্ট হয়েছে, এগুলো স্ট্যাটিক ভাবে ডিজাইন করে দেওয়া আছে। আমরা আমাদের থিমটাতে এই অপশনগুলো সবগুলাই দিব, যে কেউ কি কমেন্ট করতে চাইলে কমেন্টও করতে পারবে। আচ্ছা, ওগুলা একটু পরে। আরো নিচের দিকে যদি যাই, অর্থাৎ এই সিঙ্গেল পোস্টের মধ্যে এখানে হচ্ছে কমেন্ট ফর্ম আছে। আমাদের খুঁজে বের করতে হবে যে দুইটা পেজের মধ্যে মানে একই কি জিনিস আছে, একই দেখতে, যে এই জিনিসটা কি, অর্থাৎ এই পার্টটুকু সব পেজেই থাকবে। এই দুইটার মধ্যে আমি যদি দেখি, সেটা হচ্ছে আমার যে এই যে হেডার অংশটুকু এইটুকু আর এইটুকু কিন্তু 100% মিল আছে, এখান থেকে এইটুকু এইদিকে কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এই কন্টেন্ট গুলো আরো অন্য অন্য হবে, এই ইমেজ গুলো থাকার কারণে এরকম দেখাচ্ছে। আর তারপর ধরেন যে হোম পেজে কিন্তু কি কি আছে, এখানে পোস্ট গুলাই আছে, আর কোনো কিছু নাই, একটা পেজিনেশন আছে আর ফুটারটুকু আছে। তো এইটুকু আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি করতে হবে, এই যে হেডারে যে অংশটুকু, অর্থাৎ পিএইচপি আমরা যেই সাইটটা করেছিলাম, অ্যাপ্লিকেশনটা করেছিলাম, হেডার ফুটার আলাদা করে নিচ্ছিলাম না, মনে আছে? হ্যাঁ, এখানেও আমরা কি করব, আলাদা আলাদা করে নিব যে অংশটুকু, মানে যেই পার্টটুকু একই সব পেজেই এই অংশটুকু কি থাকবে, হেডারে এই অংশটুকু থাকবে, ওই ওই কোডটুকু আলাদা করে নেব, এবং ফুটারে যে কোডটুকু সব পেজেই থাকবে ওটা আলাদা করে নেব। তো আমরা এখান থেকে আলাদা করার জন্য যেটা সবার উপরে যাই,
সেটা হচ্ছে এখান থেকে শুরু একটু নিচের দিকে যাই। আমাদের দেখতে হবে যে এইখান থেকে এইটুকু সব সব পেজে থাকবে। আরেকটু নিচের দিকে যাই। এই যে যেখান থেকে হেডারটা শেষ হয়েছে, এই যে হেডার ট্যাগটা এখান থেকে শেষ হয়েছে না, এইটুকু আমার সব পেজেই লাগবে। তো আমরা কি করব, এখান থেকে এটা সিলেক্ট করে কাট করে নিব। কাট করে সেভ সেভ দিলাম। সেভ দিলে এখন যদি আমি আমার ইন্ডেক্স পেজটাকে রিলোড করি, এখান থেকে কোনো কিছু পাবে? ফের এই যে ভাঙাচোরা সবকিছু একটা চলে আসবে। তো আমরা এখান থেকে একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে থিমস থেকে এই যে এনডি থিম। আচ্ছা, তো ওয়েট। এনডি থিমের মধ্যে আমরা কি করব, এখানে একটা রাইট বাটন ক্লিক করে ফাইল বানাবো, টেক্সট ডকুমেন্ট করে কন্ট্রোল এ করে কি দিব, হেডার ডট হেডার ডট পিএইচপি দিলাম, দিয়ে ইন্টার করতেছি। ওকে। তো এখানে আমি যদি এই সাবলাইন টেক্সটটা দেখি, এখানে কি অটোমেটিক ওই ফাইলটা চলে আসবে। হেডার ডট পিএইচপি কই, এটা এই যে এটা, এটাতে আমি ডাবল ক্লিক করে এখানে ওই কোডটুকু পেস্ট করে দিলাম। পেস্ট হয়েছে। তো পেস্ট করলেই শুধু হবে না, আমাদের কি এখানে আবার দিয়ে দিতে হবে যে আমার যেই হেডারে যে পার্টটুকু, এটা হেডার ডট পিএইচপি থেকে পাবে। তো আমরা পিএইচপিতে কি করেছিলাম, যে রিকোয়ার করে হেডার ডট পিএইচপি দিয়ে দিয়েছিলাম, তাই না? আর হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের মধ্যে এটার জন্য ওরা কি করেছে, একটা ফাংশন বানিয়ে রেখেছে। আমাদের শুধুমাত্র ফাংশনটা দিয়ে দিতে হবে যে গেট হেডার, এভাবে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখি যে আমার পাই কিনা। আমি যদি রিলোড করি, এই যে আমার হেডার পার্টটুকু কিন্তু পেয়ে গেছে। আমার ইন্ডেক্স ডট পিএইচপিতে কিন্তু হেডারের কোনো কিছু নেই, এটা এখান থেকে পাইতেছে, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমাদের ফুটারটাকেও কি আলাদা করে নিতে হবে। আমি যদি নিচের দিকে দেখি, আমার ফুটার কোথা থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে সাইড বারের জন্য। আমি আরেকটু নিচের দিকে যাব। এই যে পেজ ফুটার, এটা একটা ফুটার ট্যাগের মধ্যে নিয়েছে। আমি আপনাদের এটা দেখাই নাই মনে হয়। আমরাও কি করব, আমাদের যে অংশটুকু হেডারের যে অংশটুকু সব পেজেই থাকবে, ওইটা আমরা হেডার ট্যাগের মধ্যে নিতে পারি, যেন কি যখন আপনার এইচটিএমএল টেমপ্লেটটা কেউ ডেভেলপ করবে, সহজেই যেন বুঝতে পারে যে এটা আসলে কোথায় হবে, ঠিক আছে? তো এখান থেকে আমার হচ্ছে ফুটার। আমি যদি এটাকে ইয়া করি, পুরোটাই সিলেক্ট করি, সিলেক্ট করে কাট করে নিলাম কন্ট্রোল এক্স করে, ঠিক আছে? কন্ট্রোল এক্স দিলেই কাট হয়ে যাবে। আর আমরা কিন্তু এখান থেকেও একটা ফাইল বানাইতে পারি। ফাইল কিভাবে বানাইতে পারি, আপনি কোন ফোল্ডারের মধ্যে ফাইলটা বানাইতে চাচ্ছেন এটা আপনাকে খেয়াল করতে হবে। দেখেন আমি যে ফাইলটা বানিয়েছি, এটা কি এনরি থিম ফোল্ডারের মধ্যে না? তো আমি যদি এনরি থিম ফোল্ডারের মধ্যে ফাইলটা বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এনরি থিমের উপরে এই যে রাইট বাটন ক্লিক করবেন, এনরি থিমের ভিতরে এটাতে রাইট বাটন ক্লিক করে নিউ ফাইলের মধ্যে ক্লিক করবেন। তো নিউ ফাইল ক্লিক করলাম, এখানে একটা নেম দিবেন, যে কোনো নেম হইতে পারে। একটা ক্লিক দিয়ে ফুটার ডট পিএইচপি, যেহেতু আমি ফুটারটা কল করব, কন্ট্রোল এস করবেন লেখার পর, তারপর সেভ। তাহলে কি এটা অটোমেটিক হয়ে যাবে এখানে। আর এখানে কোডটুকু পেস্ট করে দেবেন ফুটারের। সেভ করে দিলাম। দেখেন আমি যদি এখানে যাই, এখানে কিন্তু ফুটার নামে আগে কোনো কিছু ছিল না, এখন কিন্তু ফুটার ডট পিএইচপি চলে এসেছে একটা, এসেছে। এখন আমি কি করব, এটাও ঠিক একইভাবে ইন্ডেক্স ডট পিএইচপি যেখান থেকে ইয়া করেছে, এখানে দিয়ে দিব হচ্ছে পিএইচপি গেট ফুটার। আর এটা যদি আমি না দিতাম, মানে এটা পাইলো কিনা এটা বুঝবো কিভাবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি রিলোড করতেছি, ওইটা আপাতত কমেন্ট করে রেখেছি। আর দেখেন যে নিচে ফুটারটুকু দেখা যাচ্ছে না কিন্তু। আর এই কমেন্টটুকু যদি আমি উঠিয়ে দেই, রিলোড করি, হ্যাঁ এই যে আমার এবার এটা চলে এসেছে। এবং আমি যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ এটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে। এটা গেল। এরপর এরপর আমি কি করব, হ্যাঁ এরপর আমাদের ওই যে ল্যাঙ্গুয়েজটা
এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট এগুলো আমাদের কি করে নিতে হবে, ডাইনামিক করে নিতে হবে। প্রথমে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা আমরা কিভাবে ডাইনামিক করব, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ডে মানে কোডটা করা হয়েছে, ঠিক আছে। এটা যদি আমি এখানে বাদ দিয়ে দিই, দেখেন এটা এটুকু আমি যদি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে সেভ করি, সেভ করার পর আমার থিমটাকে, সরি এটা না, রিলোড করি, রিলোড করে ভিউ পেজ সোর্সের মধ্যে যাই। তো এখানে আমার কি দেখাচ্ছে, HTML এর পর এটা ফাঁকা আছে। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটাকে আমরা ডাইনামিক করার জন্য ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে এভাবে পিএইচপি তারপর হচ্ছে এটা এরকম দেখাচ্ছে কেন, আচ্ছা আমি লিখি পিএইচপি তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর আমি দেখি তো যে এখানে আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আমি যদি রিলোড দেই, আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি ভিউ পেজ সোর্সটাকেও রিলোড করি। এখন কিন্তু দেখেন যে আমার কি ল্যাঙ্গুয়েজের অ্যাট্রিবিউটটা কি অটোমেটিক চলে এসেছে, যে ইংলিশ তারপর কি ইউএস। এটা ল্যাঙ্গুয়েজটা যদি কেউ অন্য করে দেয়, সিলেক্ট করে দেয়, যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে তখন কি এটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, এটা আর কিছু করতে হবে না। মাহমুদ ভাই বুঝে যায়? আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে ক্যারেক্টার সেট, এটাকেও আমরা কি, আমি যদি এটা বাদ দেই, বাদ দেওয়ার পর এখানে UTF-8 ছিল, আমি যদি রিলোড করি এখন কিন্তু এটা চলে গেছে। আর আমরা এখানে কি দিব, পিএইচপি দিয়ে ব্লক ইনফো, এর ভিতরে আমরা প্যারামিটার দিয়ে দিব হচ্ছে কার সেট, ক্যারেক্টার সেট আর কি যেটাকে বলে। সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, দেখি যে এখানে এটা পাই কিনা। হ্যাঁ, এটা এই যে আমার কত বিটের কোড করে দেওয়া আছে, এটা কি অটোমেটিক পেয়ে যাবে। আর এগুলা যদি আপনার মনে না থাকে যে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দিতে হবে, এখানে ব্লক ইনফো ক্যারেক্টার সেট দিতে হবে, আমরা কি করব, রেফারেন্স হিসেবে আমি কিন্তু আপনাদের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোনো কিছু মুখস্থ করাবো না। সেটা হচ্ছে এখান থেকে এই যে 2021 এর মধ্যে যাবেন, যাওয়ার পর এদের হেডার ডট পিএইচপি এর মধ্যে যাবেন, এই যে হেডার ডট পিএইচপি, এটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। এখানে দেখেন ওরা কি করেছে, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস দিয়েছে না, আমরাও দিয়েছি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, সেটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, কিন্তু ওই যে মানে কোড এডিটর আলাদা হওয়ার কারণে ইয়াটা একটু অন্যরকম দেখাইতেছে। এরপর এই যে ব্লক ইনবো ক্যারেক্টার কার সেট, এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরেকটা জিনিস দেখেন, এরপর কিন্তু মেটা, এটা হচ্ছে রেসপন্সিভের জন্য, এটা কোনো কিছু করতে হবে না, এটা যা আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে। তো আমাদের কি আছে, আমরা এটা করেছি, আমার এটা যেটা ছিল আমরা এটাই রাখবো। এরপর আছে আমার টাইটেল, তো টাইটেলটাও আমাদের কি করতে হবে, ডাইনামিক ভাবে করতে হবে। তো ওইটা একটু পরে করতেছি, আপাতত এইটুকুই থাকুক, এটাও আমরা ডাইনামিক ভাবে নিয়ে আসবো। তারপর কি আছে, গুগল ফন্টস, তো গুগল ফন্টস তো আমার এভাবেই মানে গুগল থেকেই পাইতেছে, এটা ডাইনামিক করার কোনো কিছু নেই, এভাবে রাখলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এটা এভাবেই থাকুক। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা সেটা হচ্ছে, দেখেন আমি কিন্তু লগ ইন অবস্থায় আছি, আমি এটা কি লগ ইন অবস্থাতে এখানে আছি না। আচ্ছা, এখানে আমি যদি অন্য একটা থিমের মধ্যে যাই, অর্থাৎ যেই থিমগুলো আমরা ইউজ করেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি প্রজেক্টের মধ্যে আমি যাই, হ্যাঁ একটু সময় লাগতেছে, আজকে ক্লাসটা কিন্তু একটু লম্বা হবে, আমি আগেই বলেছিলাম এই কয়েকটা ক্লাস। আচ্ছা, এটা কিন্তু যখন লগ ইন করা নেই তখন কিন্তু এখানে কোনো বার নেই, ঠিক আছে, এখানে এই যে এরকম একটা বার এখানে কিন্তু নেই। আর আমি যদি এটাকে লগ ইন করি ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যে গিয়ে,
এখানে লিখি যে লোকাল হোস্ট ডাব্লিউপি প্রজেক্ট। হ্যাঁ, এখনো নেই। আর এখানে আমি যদি লগ ইন করি, এই যে লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে আবার এই পেজটাকে আমি রিলোড করি। রিলোড করলে দেখেন যে এখানে কিন্তু একটা চলে আসতেছে, এই যে কালো একটা বার চলে আসতেছে এখান থেকে লগ আউট, অর্থাৎ আমি যে লগ ইন হয়ে আছি। কিন্তু আমি যেই থিমটা বানিয়েছি বা বানাইতেছি, এটাতে দেখেন যে আমি কিন্তু লগ ইন অবস্থায় আছি, কিন্তু এখানে কোনো বার নেই। তো এটা পাইতেছে না কেন? দেখেন এটা পাইতে গেলে আমাদের যেটা করতে হবে, আমার যেখানে হেড ট্যাগটা শেষ হয়ে গেছে, এই যে হেড ট্যাগ দেখা যায়। আর আমি তো এখানে ভিউ পেজ সোর্স করেছি, আমার এখানে যেই মানে কোডগুলো আমার এইচটিএমএল এ আছে ওগুলোই পাইতেছে। আমরা এখানে হেড ট্যাগটা শেষ হওয়ার আগে এখানে একটা ফাংশন ইউজ করব ওয়ার্ডপ্রেসে, সেটা হচ্ছে পিএইচপি দিয়ে ডব্লিউপি হেড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি রিলোড করে দেখি যে ওই পার্টটা আসে কিনা। এখনো আসবে না, তবে একটু ফাঁকা হয়ে গেছে মনে হয়, মানে উপর থেকে একটু নিচে নেমে এসেছে, তাই না? আর এখানে যদি আমি রিলোড করি ভিউ পেজ সোর্সের মধ্যে, এখানে দেখেন যে কিছু মানে স্টাইল চলে এসেছে, তারপর স্ক্রিপ্ট ফাইল চলে এসেছে। অর্থাৎ ওই ফাংশনটা আমরা যখন ইউজ করব ওয়ার্ডপ্রেসের জন্য, একটা থিমের জন্য যেই কিছু বেসিক কোড দরকার, ওটা কি অটোমেটিক পেয়ে যাবে, ওই ফাংশনের মধ্যে করে দেওয়া আছে। বুঝা গেছে? আর আমাদের বারটা আসলো না, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বডি ট্যাগ শেষ হওয়ার আগে, আমার বডি ট্যাগ শেষ হয়েছে কোথায়, সেটা হচ্ছে ফুটার ডট পিএইচপিতে গেলে আমি পাবো। এখান থেকে বডি ট্যাগ শেষ হয়েছে, এখানে আমরা কি করব, এখানে আরেকটা ফাংশন ইউজ করব, সেটা হইতেছে আমরা এটুকু দেখি যে আমার ফুটারের মধ্যে কি কোনো কোড অ্যাড হয়েছে। না, ফুটারের মধ্যেও কোনো কোড অ্যাড হয় না, এই যে সার্চ পপ আপ মানে ডিফল্ট ভাবে যেটা ছিল ওইটাই পাইতেছে। আর আমি যদি এখানে পিএইচপি মধ্যে দিয়ে দেই যে ডাব্লিউপি ফুটার, মানে গেট ফুটার না, এটা হচ্ছে ডাব্লিউপি ফুটার, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি এখানে রিলোড করি, নিচের দিকে যাই, এখানে এই উপরের দিকে কিছু ফাইল অ্যাড হয়েছে, এখানেও অ্যাড হয়েছে, এই যে স্ক্রিপ্ট, এগুলো কিছুক্ষণ আগে ছিল না। আর আমি যদি এটাকে রিলোড করি, হ্যাঁ এবার কিন্তু আমারও বারটা চলে এসেছে, দেখা যায় এই যে এখান থেকে আমার ইমেজটাও দেখা যাচ্ছে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে টাইটেলটা পাইতেছে, এই যে টাইটেল, এটা কিন্তু ডাইনামিক ভাবে পাইতেছে। এই টাইটেলটা কোথা থেকে পাইতেছে, সেটা হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে গিয়ে যদি দেখি আমরা, এটা হচ্ছে আমরা যেই থিমটা মানে সর্বপ্রথম কাস্টমাইজ করেছিলাম ওইটা দেখাইতেছি আপনাদের। এখান থেকে জেনারেল সেটিং এর মধ্যে, না জেনারেল না, হেডার, সরি, এই যে সাইট আইডেন্টিটি, এটার মধ্যে আমি ডাব্লিউপি প্রজেক্ট দিয়েছিলাম, এই কারণে কি এখানে ডাব্লিউপি প্রজেক্ট দেখাচ্ছে। আমি যদি ডাব্লিউপি প্রজেক্ট রেজু দিতাম, দিয়ে পাবলিশের মধ্যে ক্লিক করি, এখন যদি আমি রিলোড করি, তাহলে কিন্তু এখানে রেজু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা যে আমার মানে ড্যানিয়েল এনরি ডট হোম, এটা কোথা থেকে পাইতেছে বলেন তো? সেটা হচ্ছে আমি যদি হেডার ডট পিএইচপির মধ্যে যাই, এই যে টাইটেল ড্যানিয়েল এনরি, এখানে যদি আমি দিতাম যে ড্যানিয়েল রেজু হোম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার এখানে রিলোড করি, তখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? কিন্তু এটা আমি জানি, আপনি জানেন যে এখান থেকে কোডটা চেঞ্জ করে দিলে এখানে এডিট হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্ট তো এটা বুঝবে না। ক্লায়েন্ট কি করবে, এখান থেকে যে মোটামুটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা চালাইতে জানে, সে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজের মধ্যে যাবে। কাস্টমাইজের মধ্যে এই যে সাইট আইডেন্টিটি যেটা আছে, এখানে সে দিয়ে দিবে যে আমরা দিয়েছিলাম আওয়ার থিম, ডিফল্ট ভাবে আমার এখানে আওয়ার থিমটাই পাওয়ানোর কথা বা পাওয়াইতে হবে, পাওয়ার কথা না, আমি যখন থিম বানাবো তখন পাবে না, এটা এখানে পাওয়াই দিতে হবে। তো এটা পাওয়াইতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখেন এটাই আমরা আগে ডাইনামিক করি, এই টাইটেলটা হেডারের মধ্যে থেকে এই যে টাইটেল ট্যাগ যেটা আছে এটাকে বাদ দিয়ে দিবেন, এটা দেওয়ারই দরকার নাই। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, দেখি যে কি পাই এখানে, তাও তো এটাই পাইতেছে। আচ্ছা, পাক, সমস্যা নাই। আমরা এরপর যে কাজটা করব, আরেকটা নতুন ফাইল বানাবো, সেটা হচ্ছে এখান থেকে
এই যে এনরি থিমের মধ্যে নিউ ফাইল করব, সেটা হচ্ছে ফাইলের নেম দিব ফাংশনস ডট পিএইচপি, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে দিলাম। এই যে ফাংশনস ডট পিএইচপিটা বানাইলাম, এটা কিভাবে কাজ করবে? যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি একটা ফাইল বানাবেন ফাংশনস ডট পিএইচপি থিমের মধ্যে, এই ফাইলটার যেই কোড করেন না কেন, যেই কোডই করেন না কেন, এটা কি অটোমেটিক সব ফাইলের মধ্যে পেয়ে যাবে, ইন্ডেক্সও পেয়ে যাবে। তারপর নতুন যদি আপনি আরেকটা নেন অ্যাবাউট ডট পিএইচপি বা ফুটার ডট পিএইচপি, সব জায়গায় অটোমেটিক পেয়ে যাবে। কিভাবে দেখেন, আমি যে ফাংশনস ডট পিএইচপি বানাইলাম, এখানে পিএইচপি কোড লিখে, পিএইচপি কোডটা লিখে এখানে আমি একটা স্ট্রিং ধরেন যে এভাবে কিছু লিখলাম, সেভ দিলাম, তো এটা কি ডিফল্ট ভাবে আমার একটা এরর দিবে না? আমি যদি এই ফাইলটা এখন রিলোড করি, দেখেন আমার কি এখানে দেখাচ্ছে যে এই যে কে এটা যে লিখেছে আনডিফাইন্ড কনস্ট্যান্ট দেখাচ্ছে। আর আমি যদি এখানে ইকো লিখতাম, এটাকে ইকো লিখে এভাবে কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, দেখেন এবার কিন্তু ইকো হবে ওইটা, এই যে এটা সব ফাইলে পেয়ে যাবে অটোমেটিক। রোহিত ম্যাম বুঝতে পেরেছেন যে ফাংশনস ডট পিএইচপি তে কোনো কিছু বানাইলে মানে কোনো কোড করলে এটা অটোমেটিক সব ফাইলের মধ্যে পেয়ে যাবে ওয়ার্ডপ্রেসের মধ্যে, এটুকু তো বুঝতে পেরেছেন তাই না? ওকে, তো আমাদের টাইটেল ট্যাগটা এখানে, এই যে টাইটেলটাকে ডাইনামিক পাওয়াইতে গেলে আমাদের থিমের মধ্যে এটা সাপোর্ট দিয়ে দিতে হবে। যে সাপোর্টের মধ্যে কি দিব, কিভাবে সাপোর্ট দিব, এই সাপোর্টের যে কোডটা, এই কোডটাই এখানে লিখতে হবে যে হুকের মাধ্যমে। দেখেন হুক নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব, আপাতত এইটুকু দেখেন যে এটা এইভাবে দিতে হবে। সেটা হচ্ছে কি করবেন, প্রথমে অ্যাড অ্যাকশন করবেন, অ্যাড অ্যাকশনের ভিতরে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা প্যারামিটারের মধ্যে দিবেন যে অ্যাড না আফটার সেটআপ থিম, যে থিমটা সেটআপ করার পরে কি আমার এই ইয়াটা কাজ করবে। এরপর একটা ফাংশনের নেম দিতে দিবেন। আচ্ছা, আজান দিয়ে দিল, নামাজ পড়তে হবে। ওকে, এইখানে এইটুকু কি অ্যাড অ্যাকশন করে, অ্যাড অ্যাকশন করে এইটুকু দিতেই হবে, মাস্ট বি। আর এরপরে যেই প্যারামিটারটা নেবেন এটা যে কোনো নামের হইতে পারে। সাপোজ দিলাম যে অ্যান্ড্রি অ্যান্ড্রি থিম সাপোর্ট, এটা যে কোনো নামের হইতে পারে, ঠিক আছে, দুইটা প্যারামিটার, কিন্তু এটা কি এই নামে হইতে হবে। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর আপনারা যেটা করবেন একটা ফাংশন লিখবেন, ফাংশন লেখার পর এই নেমটা ওখানে দিতে হবে, পেস্ট, পেস্ট করে, অর্থাৎ ফাংশন যেভাবে লিখে পড়ে আর কি। আর এখানে সরি, এখানে আপনারা যেটা দিবেন এটা হচ্ছে এভাবে লিখবেন অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্টের মধ্যে এখানে লিখে দিতে হবে যে টাইটেল ট্যাগ, সেভ দিয়ে দিলাম। এইটুকু কোড করলে আমার কি হবে দেখেন, আমি সেভ দেওয়ার পর এখন যদি রিলোড করে, এই যে আমার এখানে আওয়ার থিম চলে এসেছে ডাইনামিক ভাবে। মাহমুদ ভাইয়া, হ্যাঁ, এখান থেকে আমি যদি আওয়ার থিম না দিয়ে আমি লিখি যে আওয়ার ওন থিম দিয়ে পাবলিশের মধ্যে ক্লিক করলাম, দেখি যে এখানে চেঞ্জ হয় কিনা। আমি রিলোড করতেছি, দেখেন যে আমার এখানে চেঞ্জ হয়ে গেছে যে আওয়ার ওন থিম। হ্যাঁ, আইকনটাও আমরা আপডেট করব, আপাতত এইটুকু তো ঠিক আছে তাই না? ওকে, আচ্ছা, আমরা কি করলাম সেটা হচ্ছে এখান থেকে এই টাইটেলটা ডাইনামিক ভাবে নিয়ে এসেছে। আচ্ছা, আইকনটাও নিয়ে আসবো আমরা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যেই ইয়াগুলো দেখাচ্ছে, এই যে একটা ইমেজ, তারপর একটা টাইটেল আছে, এই পোস্টটা কে করেছে, তারপর টাইমটা, এরপর কি এখানে কয়টা কমেন্ট করা হয়েছে এটাও দেখাচ্ছে, ঠিক আছে। তো এই পোস্টগুলো আমার আসলে শো করবে কোথা থেকে, আমি যদি এই যে পোস্টের মধ্যে যাই, এই পোস্টগুলো সাধারণত কি এখানে শো করাইতে হবে। তো এই পোস্টগুলো আমরা এখানে কিভাবে শো করাবো, তার আগে আমি দেখি যে এখানে আমার কয়টা পোস্ট আছে। এখানে আমার শুধুমাত্র একটাই পোস্ট আছে, তো আমরা আগে কি কয়েকটা পোস্ট অ্যাড করব। এখানে পোস্ট অ্যাড করার পর
ওই পোস্টগুলো আমরা এখানে শো করাবো, যে কি পোস্ট এখানে অ্যাড হবে, পোস্ট শো করবে কি আমার এখানে হোম পেজে এসে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমি আগে পোস্ট অ্যাড করার চেষ্টা করি। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটা অ্যাড নিউ পোস্ট করি, আর দ্য ডেইলি স্টারে যাই, দ্য ডেইলি স্টার, ওখান থেকে আমি ইমেজগুলা এবং কন্টেন্টগুলা নেব। ওকে, এটা কেটে দেই। আচ্ছা, এটা একটা পোস্ট, টোটাল 4টা নেব। কোভিড-19 একটা নেই, ইন্ডিয়ার একটা নেই, আর এগুলো যেহেতু ক্যাটাগরির আন্ডারে একটা দেই, সেটা হচ্ছে ওগুলো ন্যাশনাল আন্ডারে থাকবে। একটা স্পোর্টস থেকে নেই, বিজনেস, এই যে স্পোর্টস। আচ্ছা, এটা প্রথমটাই নিয়ে নিলাম আমি। তো এটা কি লোড হইতেছে না? হ্যাঁ, লোড হইতেছে। তো আমরা কি করব, প্রথমে এই ইমেজটাকে সেভ করে নিতে হবে। সেভ হয়? আচ্ছা, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করি আমি। আর ডেস্কটপের মধ্যে সাপোজ ইমেজ 1 লিখে এটাকে সেভ করলাম। এটা একটা গেল। আর এটা টাইটেল হচ্ছে এটা, এখানে হচ্ছে এটা আমার টাইটেল পোস্টের, কপি করে এখানে দিয়ে দেব। আর আমার যে কন্টেন্টটা আমরা কি এখান থেকে এটাকে কপি করে নিলাম, কপি করে এই যে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমার কি, আমি যে ইমেজটা দিব, এটা কি ফিচার ইমেজ দেওয়ার কি এখানে কোনো অপশন আছে? এখানে ট্যাগ দিতে পারতেছি, ক্যাটাগরি দিতে পারতেছি, কিন্তু ইমেজটা যে দিব, ইমেজ দেওয়ার কিন্তু কোনো অপশন নেই, এখানে একজাস্ট আছে। তো আমি যদি দিতে চাই, সেটা হচ্ছে ফিচার ইমেজ, যেটা আর কি আমরা আমরা কিন্তু ফিচার ইমেজ দিয়েছিলাম প্রথম যে যখন পোস্ট অ্যাড করেছিলাম, আপনাদের মনে আছে কিনা। তো এখান থেকে আগে একটা ক্যাটাগরি অ্যাড করে দিই, যে এটা আমার কি ন্যাশনাল, TIONL, ন্যাশনাল স্পেলিং ঠিক আছে আমার? আচ্ছা, এরকম দিলাম। দিয়ে এটা কি করব, এড নিউ ক্যাটাগরি করব, যে ন্যাশনালের আন্ডারে এই পোস্টটা থাকবে। আমি পাবলিশ করতেছি, করে পাবলিশ করলাম। আর এখানে আমি যদি আবার ডিলিট করি, পোস্টের মধ্যে আবার কি এই যে চলে এসেছে, এটা টাইটেল হচ্ছে এটা, অথর কি এটা কে অ্যাড করেছে, আমি অ্যাডমিন, অ্যাডমিন হিসেবে এটা অ্যাড হয়েছে, এই কারণে অথর কি দেখাচ্ছে অ্যাডমিন। ক্যাটাগরিজ হচ্ছে ন্যাশনালের আন্ডারে, ট্যাগস অ্যাড করি নাই। আবার এটার মধ্যে কমেন্ট আছে না, কোনো কমেন্ট নেই, এই কারণে কি এটা যে এরকম ভাবে আছে। তারপর পাবলিশড হয়েছে, এই যে আজকের ডেটে এটা পাবলিশ হয়েছে। ওকে, তো আমি ট্যাগসও দুইটা ট্যাগস অ্যাড করে দিই। ট্যাগ অ্যাড করব কিভাবে, সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি নিচে এই যে ট্যাগ, সেটা হচ্ছে আমি দিয়ে দিতে পারি যে ট্যাগ হচ্ছে কোভিড, তারপর করোনা, ন্যাশনাল, এরকম 3টা ট্যাগ দিলাম। দিয়ে যদি আমি আপডেটে ক্লিক করি, করার পর আবার পোস্টের মধ্যে ক্লিক করি, তাহলে আমার 3টা চলে এসেছে এখানে। কিন্তু এখানে আমাদের ফিচার ইমেজ দেওয়ার মতো কোনো অপশন নেই। এখানে আমি যদি পেজটাকে রিলোডও করি, এখানে কিন্তু এই যে ট্যাগ অ্যাড করা যাইতেছে। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আসলে সাপোর্ট দিয়ে দিতে হবে, এমনি এমনি পাবে না। তো আমরা এখানে আরেকটা সাপোর্ট দিব, সেটা হচ্ছে থিম, এড থিম সাপোর্ট। একবার হুকের মধ্যে এই ফাংশনটা নিয়ে নিলে কি আমরা যত খুশি সব সাপোর্ট দিতে পারবো। আস্তে আস্তে যতগুলো প্রয়োজন আমি একটা একটা করে দিতে থাকবো। এখানে দিব কি পোস্ট, পোস্ট থাম্বনেল, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার রিলোড করি, দেখি যে এখানে আসলে ফিচার ইমেজ দেওয়ার কোনো অপশন আসে কিনা। না, এখনো আসে নাই। তাহলে এখানে কি আমার ভুল গেছে, পোস্ট, পোস্ট থাম্বনেল। আচ্ছা, পোস্ট থাম্বনেল দিই, তো সেভ দেওয়ার পর এখন যদি আবার রিলোড করি, এসেছে না আসে নাই। আচ্ছা, আমরা একটু গুগলের মধ্যে সার্চ করি যে থিম সাপোর্ট,
পোস্ট, আচ্ছা থাম্বনেইলস হবে, সরি এখানে কি দিতে হবে, থাম্বনেইলস। আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর আবার রিলোড করি এখানে, যে দেখি যে আসে কিনা। আমরা কি গুগলের মধ্যে সার্চ করলেই পাবো, এটা কি একবারে যে মুখস্থ করে রাখতে হবে এরকম না। এই যে এখন কিন্তু অপশনটা চলে এসেছে, ফিচার ইমেজ, দেখা যায় রোহিদা ম্যাম? আচ্ছা, তো এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দেই, সিলেক্ট ইমেজ করে, ইমেজের মধ্যে এই যে ইমেজ 1 এটাতে ডাবল ক্লিক করলাম আমি, করে সেট ফিচার ইমেজ দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি যদি আপডেট করি, আপডেট করার পর এখন আবার এখানে রিলোড করব আমি, তো আমার ইমেজটা পেয়ে গেছে, ঠিক আছে। তো এরকম আরো কয়েকটা পোস্ট আমি অ্যাড করব এখন, একটা হয়েছে আর কয়েকটা অ্যাড করে দিই, 3-4টা হইলে হবে। এখান থেকে এটা একটা দেই, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ করে নিই ডাইরেক্ট, ইমেজ 2। আর এটা হচ্ছে ওইটার টাইটেল, কপি করে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে তার কি কন্টেন্ট, মানে পোস্টের কন্টেন্ট আমার এগুলাই, কপি করে এই দুইটা কেটে দিই আমি, পেস্ট করে দিলাম। পোস্টের মধ্যে গিয়ে কিছু ক্যাটাগরি, যে এটা ন্যাশনালের আন্ডারেই থাকবে, এটা দিলাম যে ন্যাশনাল ওমেন ওয়ার্ক, এরকম 3টা ট্যাগ দিলাম। ফিচার ইমেজ হিসেবে এটাও দেই, সেটা হচ্ছে আবার আপলোড করব আমি, আপলোড করে আইএমজি এর মধ্যে যাব, আইএমজি 2, সেট ফিচার ইমেজ দিলাম, দিয়ে পাবলিশের মধ্যে ক্লিক করতেছে, দুইটা হয়ে গেছে। আরো একটা অ্যাড করি, সেটা হচ্ছে আবার এখান থেকে অ্যাড নিউ করব আমি, অ্যাড নিউ করার পর এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করি, ইমেজ 3। আর এটার টাইটেলটাও আমি নিয়ে নিই এখান থেকে, কপি করে পেস্ট করে দিলাম। আর কন্টেন্ট কি আছে, নিচের দিকে যদি যাই, কপি পেস্ট। আর কিছু ইয়া দিয়ে দিই, সেটা হচ্ছে প্রথমে আমি একটা অ্যাড নিউ ক্যাটাগরি করি, এটা হচ্ছে আমার স্পোর্টসের আন্ডারে যাবে, যে স্পোর্টস, ওকে। আর ট্যাগ দিয়ে দিই যে স্পোর্ট, তারপর হচ্ছে ফুটবল, নেইমার, এরকম কিছু একটা দিলাম আর কি। সেট ফিচার ইমেজ করি, এই যে আইএমজি 3, সেট ফিচার ইমেজও দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম, আবার পাবলিশ করে দিলাম। তো 3টা হয়ে গেছে। আমি আর একটা করব শুধুমাত্র, এখান থেকে আবার অ্যাড নিউ করি, আর এই ইমেজটাকেও সেভ করে দিই, ইমেজ 4 দিলাম, এটা হচ্ছে আমার টাইটেল, কপি করে পেস্ট করে দিলাম। আর এটার একটা নতুন ক্যাটাগরি দেই, এটা ক্যাটাগরির নাম হবে কি, আমি দিলাম যে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, ফরেন দিলাম, ইন্ডিয়া দিলাম, কোভিড দিলাম, এরকম 3টা ট্যাগ দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে ফিচার ইমেজ হিসেবে এটা দিয়ে দিই, এই যে ইমেজ 4, সেট ফিচার ইমেজ, পাবলিশের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে যদি পোস্টগুলোকে আবার ইয়া করি, রিলোড করি, দেখি যে আমার কয়টা পোস্ট হইলো। তো 1টা 2টা 3টা 4টা 5টা পোস্ট, ঠিক আছে। তো আমি এখন কি করতে চাচ্ছি, যে এখানে যখনই পোস্ট অ্যাড করা হবে, আমার কি হবে, পোস্টগুলো এখানে অটোমেটিক একটা একটা করে পেয়ে যাবে। তো এটা করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমি ইন্ডেক্স ডট পিএইচপিতে যাব, ইন্ডেক্স ডট পিএইচপিতে গিয়ে আরেকটা কাজ করবেন, আপনি যতগুলো এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে এরকম এই যে সাইডে আর কি আরেকটা ইয়া পাবেন, মানে আলাদা একটা পার্ট, এই পার্টটাকে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, কই আমার ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে ওইটা আছে হচ্ছে, একটু নিচের দিকে যাই, এই যে সাইড বার, সাইড বার নামেই তারা ক্লাসটা নিয়েছে। আর সাইড বার আরেকটু যাই উপরের দিকে, ফলো মি, কই এটা শেষ হয়েছে কোথায়, আচ্ছা এটা হচ্ছে ব্লগ পোস্ট,
আর একটু নিচের দিকে যাই, ব্লগ পোস্টের পরে হচ্ছে এটা, এই যে এখানে হচ্ছে আমার সাইড বারটা আছে। আমি যদি এখানে এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই যে এখানে 217 থেকে কি 368 নাম্বার লাইন। আমরা এই কোড এডিটরটা ইউজ করলে এটা বুঝতে পারবো যে এই ক্লাসটা কত নাম্বার লাইনে শেষ হয়েছে এখানে ক্লিক করলেই। তো আমি যদি এইটুকু কি করি, কাট করি, কাট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি হোম পেজটাকে আমি রিলোড করি, এখন কিন্তু আমার সাইড বারের মধ্যে কোনো কিছু নেই। তো আমরা কি করব, এখানে একটা পিএইচপি দিয়ে দিব, সেটা হচ্ছে গেট সাইডবার, পিএইচপি গেট সাইডবার, এই ফাংশনটা ইউজ করব, ঠিক আছে। আর আমার ওই কোডটা তাহলে আমি রাখবো কোথায়, এখানেই এই যে এমডি থিমের মধ্যে একটা ফাইল বানিয়ে নিব সাইডবার ডট পিএইচপি নামে, সেভ করে নিলাম। সেভ দেওয়ার পর এখানে এটা বাদ দিয়ে আমি কোডটুকু পেস্ট করে দিব। সেভ দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি এখানে, হ্যাঁ আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে। এতে কি হবে, আমার কোডটুকু কি ইনডেক্স ডট পিএইচপির মধ্যে কম থাকবে। আচ্ছা, এখন আমি যেই ইয়াটাকে সেটা হচ্ছে ইনডেক্স ডট পিএইচপির মধ্যে আমি যাব। আমি যেই পোস্টটাকে কি করব, ডাইনামিক করব, আমাদের দেখতে হবে যে এগুলা কি ডিজাইনগুলো একই না। এই যে এটারও ডিজাইনটা একই, এটারও ডিজাইনটা একই। তাহলে আমরা কি করতে পারি, একটা পোস্ট রেখে বাকিগুলো সবগুলো কেটে দিতে পারি, তাই না? মানে একটাকে লুপ করাইলেই তো হবে, সবগুলো অটোমেটিক পেয়ে যাবে, যেটা আমরা পিএইচপিতে টেবিলের ক্ষেত্রে করেছিলাম। মনে আছে আপনাদের? আচ্ছা, তো আমাদের তাহলে ইয়া করতে হবে যে কোন ক্লাসটার মধ্যেই মানে কোন ক্লাসটা লুপ করলে আমাদের সব কাজ অটোমেটিক হয়ে যাবে। আমি যদি এখানে দেখি যে কল এমডির মধ্যে আছে, কল এমডি 8 মানে কি, এটা পুরো অংশটাই, তার মানে এটাতে লুপ করা যাবে না। এটা লুপ করলে তো পুরো মানে লেফট সাইডের যত মানে যতটুকু অংশ আছে পুরোটাই লুপ হবে, এটা না। আমরা হচ্ছে এই যে ব্লগ পোস্ট নামে যে ক্লাসটা আছে, এটা শেষ হয়েছে কোথায়, আবার এখানে ব্লগ পোস্ট শুরু হয়েছে। তার মানে আমার এই একটা ব্লগ পোস্ট রাখলেই হবে, বাকিগুলা কি করব, এখান থেকে এই যে এই ব্লগ পোস্ট এটা আমি বাদ দিয়ে দিব। তারপর এটা এখান থেকে এখানে ক্লিক করে এই ব্লগ পোস্টও আমি বাদ দিয়ে দেব। তারপর এখান থেকে এই যে ব্লগ পোস্ট এখান থেকে শেষ, সেভ দিয়ে দিলাম। কন্ট্রোল এস প্রেস করে সেভ করতেছি, নোটপ্যাড প্লাস প্লাসের যেভাবে এখানেও একইভাবে দেওয়ার পর আমি যদি রিলোড করি এখানে, হ্যাঁ আমার এখানে কি একটাই পোস্ট আছে। তো আমরা এখানেই এটাকে লুপ দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের কাজটা। কিভাবে, সেটা হচ্ছে এখানে আমার যে ব্লগ পোস্টটা যেখানে শুরু হয়েছে এই ক্লাসটার উপরে আমরা এখানে পিএইচপিটা শুরু করব। আর পিএইচপি শুরু করার পর এখানেই লিখবো আমরা এভাবে যে হোয়াইল লুপটা, হোয়াইলের ভিতরে কি হ্যাভ পোস্ট, যখন পোস্ট থাকবে তখন কি হবে, দা পোস্ট, অর্থাৎ পোস্টগুলো পাবে আমার এই ইয়াটার মধ্যে। সেভ দিয়ে দিলাম। এবং যেখানে আমার শেষ হয়েছে ব্লগ পোস্ট, এই ক্লাসটা যেখানে শেষ হয়েছে ওখানে আমরা কি করে দিব, পিএইচপি ইন্ড হোয়াইল, সেভ দিয়ে দিলাম। অর্থাৎ কি করতে হবে, আমার ব্লগ পোস্টটা যেখানে শুরু হয়েছে তার উপরে আমি একটা হোয়াইল লুপ নিয়ে নিব, এখানে বলে দিব হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে যখন মানে হোয়াইল যখন পোস্ট থাকবে তখন কি সবগুলো পোস্ট, এই যে যা পোস্টের মাধ্যমে কয়টা পোস্ট আছে এটা বুঝতে পারবে, এটা অটোমেটিক তখন কি হয়ে যাবে, লুপ হয়ে যাবে। আর এখানে ওই যে ইয়া প্লাস প্লাস করতে হবে না। সেভ দেওয়ার পর এখন আমি এখানে যদি রিলোড করি, কোনো কিছু চেঞ্জ না করে রিলোড করতেছি, দেখেন আমার 5টা পোস্ট ছিল, এখানে 5টা পোস্ট চলে এসেছে। এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা পোস্ট পাওয়ানোর পর আমাদের কিন্তু অন্য কোনো কিছু ডাইনামিক ভাবে আসতেছে না, আমার ফটো অর্থাৎ ইমেজটাও ডাইনামিক ভাবে আসতেছে না, বা এই কন্টেন্টটাও হেডিং যেটা আছে এটা আমাদের কি করে নিতে হবে, ডাইনামিক ভাবে করে নিতে হবে। সেটা হচ্ছে এটা করার জন্য আমার প্রথমেই কি পাইতেছে, ইমেজটা পাইতেছে, এই যে ইমেজ। তো ইমেজটা আমরা কি করব, পাওয়ানোর জন্য এখান থেকে ইমেজ যে ট্যাগটা আছে এটাকে বাদ দিয়ে দিব আমরা, বাদ দিয়ে এখানে দিব পিএইচপি দা পোস্ট থাম্বনেল, এই ফাংশনটা যদি আমি ইউজ করি, দা পোস্ট থাম্বনেল, সেভ দেওয়ার পর এখন রিলোড করতেছে, দেখেন আমার ইমেজগুলো কি অটোমেটিক পেয়ে যাবে এই ফাংশনের মাধ্যমে। আর
শেষেরটাতে পাই নাই এই কারণে যে শেষেরটাতে কি ইমেজ ছিল না একটা পোস্টের মধ্যে, অর্থাৎ এই যে সবার হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা আছে এটার মধ্যে কোনো ইমেজ নেই। পেয়েছে? তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইটেলটা কি এই টাইটেলগুলো পাবে না, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়া কোভিড-19, এই টাইটেলটা আমরা ডাইনামিক ভাবে পাইতে গেলে একটু নিচের দিকে, সেটা হচ্ছে এই যে এই টাইটেল, এখানে আমরা কি দিব, এখানে একটা ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে পিএইচপি দা টাইটেল। এটা হচ্ছে টাইটেলটা পাওয়ানোর জন্য। সেভ দিয়ে আমি যদি আবার এখানে রিলোড করি, এই যে এখানে চলে এসেছে যে ইন্ডিয়া কোভিড-19 ভ্যাকসিন ড্রাইভ, এটা তারপর হচ্ছে নিচেরটাও কি এই যে নেইমারের ক্ষেত্রে নেইমারটা চলে এসেছে, আর এটা এই যে গভ, মানে সবগুলো আলাদা আলাদা, ওখানে যেটা ছিল এখানে কি এই যে এখানেও চলে এসেছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আর এটা যে ক্লিক করলে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল এ চলে যাইতেছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এটা ক্লিক করলে কোথায় যাবে। এটা আপাতত আমরা থাকুক, আমরা আরেকটু নিচের দিকে যাব, সেটা হইতেছে এই যে এটা পোস্টটা করেছে কে, এখানে দেখাচ্ছে কি ড্যানিয়েল এনরি। তো আমরা এটাকে কেটে দিয়ে দিব হচ্ছে পিএইচপি দা অথর, যে যিনি পোস্টটা করেছেন এটা কি ডাইনামিক ভাবে পেয়ে যাবে। সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, এখানে এই যে এখানে চলে এসেছে যে অ্যাডমিন, অর্থাৎ অ্যাডমিন পোস্ট করেছে, এই কারণে এখানে কি দেখাচ্ছে অ্যাডমিন দেখাইতেছে। বুঝা গেছে? আপনি যদি নেমটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে এখানেও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এই যে ডেটটা পাবে ডাইনামিক ভাবে, এটা কোন দিন পোস্ট করা হয়েছে ওই দিনে এটা পাবে। তো ওইটা ডাইনামিক ভাবে পাইতে গেলে আমাদের কি করতে হবে, এখানে পিএইচপিটা শুরু করতে হবে, ইকো গেট দ্য টাইম, গেট যখন থাকবে তখন আমরা কি করব, ইকো করে নিব গেট দ্য টাইম সেভ। তো এখানে টাইম ফরম্যাটটা আমরা দিয়ে দেই, সেটা হইতেছে প্রথমে আছে কি এই যে জানুয়ারি, বড় হাতের জানুয়ারি, অর্থাৎ মানে ফুল এটা পাওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, এফ ইউজ করতে হবে, তাই না? তারপর হচ্ছে ডেটের জন্য ডি, তারপর একটা কমা ছিল, কমা দিয়ে দিব, আর ইয়ারের জন্য এই যে আপার কেস ওয়াই, দেখি যে আমার পাই কিনা, যদি পেয়ে থাকে তাহলে কি পাশাপাশি বসে যাবে। সেভ দিয়ে রিলোড করি, এই যে আমার এখানে পেয়ে গেছে আজকে, মানে এই পোস্ট কিন্তু আজকেই করা হয়েছে, জানুয়ারি 17, তারপর হচ্ছে 2021, একটা কমাও পেয়েছে। তো আমরা কি করব, যেটা স্ট্যাটিক ভাবে ছিল এটা তখন বাদ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি, দেখেন এখন কিন্তু একটাই পাইতেছে। আচ্ছা, এই পোস্টের মধ্যে কমেন্ট আছে কয়টা, আমি যদি দেখি যে কোনো পোস্টে আমার কমেন্ট নেই, কমেন্ট শুধু ওই যে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে একটা কমেন্ট আছে এখানে। তো এটা আমরা কিভাবে করব, যে এটা পাবে কিভাবে, আমি যদি দেখি সেটা হচ্ছে পিএইচপির মধ্যে দ্য কমেন্ট নাম্বার দেখি, এই ফাংশনটা দেই, কমেন্ট নাম্বার দেওয়ার পর পাই কিনা, সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আচ্ছা এখানে ফাটাল এরর বলতেছে, আমার হয়তো বা ফাংশনটা ভুল যাচ্ছে, সেটা হচ্ছে কমেন্টস নাম্বার। আচ্ছা কমেন্টস নাম্বার, এইখানে একটা বাদ দিয়ে দিই, সেভ দেওয়ার পর আমি যদি আবার রিলোড করি, হ্যাঁ এবার ঠিকঠাক ভাবে পাইতেছে, যে এটাতে কোনো কমেন্ট নেই, এই কারণে কি দেখাচ্ছে নো কমেন্ট, নো কমেন্টস। আরো নিচের দিকে যাই, এটা তো দেখাচ্ছে নো কমেন্টস, আমার শুধুমাত্র একটা পোস্টে একটা কমেন্ট ছিল, এই যে এটাতে কি পাইতেছে ওয়ান কমেন্ট, এটা ডাইনামিক ভাবে পাইতেছে। ঠিক আছে, আমরা যখন কমেন্ট অ্যাড করব এটাতে কি অটোমেটিক বেড়ে যাবে, ওইটা আমরা আগামী ক্লাসের দিকে দেখব। আচ্ছা, এরপর হইতেছে যে এই কন্টেন্টগুলা কোনগুলা বলেন তো, সেটা হচ্ছে ওই টাইটেলের নিচে যে পোস্টগুলো আমি কন্টেন্টগুলা কপি করে দিয়েছিলাম, মনে আছে? ওকে, তো এখান থেকে আমরা কি করব, এই যে পি ট্যাগের মধ্যে যে কন্টেন্ট আছে এটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে পিএইচপি দিয়ে ইকো করব কি গেট দা কন্টেন্ট, এই ফাংশনটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি,
গেট দ্য কন্টেন্ট পেয়েছে? হ্যাঁ, এটাতে পেয়েছে নেইমার। আচ্ছা, এটাতে কি ইয়া করা হয় নাই, কন্টেন্ট দেওয়া হয় নাই। তো এটা তো আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিই। সেটা হইতেছে এখান থেকে কপি করে ইন্ডিয়াস, আচ্ছা এটাতে দেওয়া হয় নাই আসলে, আমি আপডেট করে দেই, এগুলোও কেটে দেই, এগুলো আমাদের আর প্রয়োজন হবে না। এখন যদি আমি রিলোড করি এটাকে, তো আমার দেখেন যে এই যে পেয়ে গেছে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা হইতেছে, আমার কিন্তু মানে একটা পোস্টের মধ্যে যত কন্টেন্ট সবগুলাই এখানে কি ডাইরেক্ট পেয়ে গেছে। আমাদের এরকম করা উচিত ছিল না যে এখানে একটা লাইন দেখাবে বা কয়েকটা ওয়ার্ড দেখাবে, আর বাকি যদি সে দেখতে চায় তাহলে কি করবে, রিড মোরের মধ্যে ক্লিক করবে। রিড মোরের মধ্যে ক্লিক করলে সে পুরো পোস্টটা দেখতে পাবে। সেটা হইতেছে, আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো .com-এ, হাই হাই আমার কি ইন্টারনেট চলে গেছে? দ্য ডেইলি স্টার, আর এটা তো পাইতেছে। আচ্ছা আমরা এটাতেই দেখি, এখানে কি পুরো টেক্সটটা দেখাচ্ছে? এখানে এইখানে দেখেন যে কয়েকটা ওয়ার্ড দেখাচ্ছে, এখানে শুধুমাত্র টাইটেলটা দেখাচ্ছে। তারপর এখানেও এই যে এখানে যেটা বাংলাটা আছে, এখানে কয়েকটা টেক্সট দেখাচ্ছে, বাকিগুলা কি এই যে ডট 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 দেওয়া আছে। আপনি যদি বাকিটা দেখতে চান তাহলে টাইটেলের মধ্যে ক্লিক করতে হবে বা ইমেজটার মধ্যে। তো আমরা ওইখানে কয়েকটা ওয়ার্ড দেখাবো শুধুমাত্র, বাকিগুলা কি দেখতে গেলে তাকে রিড মোরে ক্লিক করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? উম, আমি যদি একটু গুগলের মধ্যে সার্চ করি যে WP ট্রিম ওয়ার্ডস, এই যে এটার মধ্যে আমরা কন্ট্রোল করতে পারবো যে আসলে কয়টা ওয়ার্ড আমরা দেখাবো বা কয়টা দেখাবো না। আচ্ছা এখানে হচ্ছে টেক্সট, একটু নিচের দিকে যাই। হ্যাঁ এখানে থাকবে কন্টেন্টটা, তারপর কয়টা ওয়ার্ড, এরপর কি দেখাবে। হ্যাঁ এখানে আমরা বুঝতে পারতেছি। অর্থাৎ এখানে আমরা একটা আরেকটা ফাংশন দিব, সেটা হচ্ছে WP ট্রিম ওয়ার্ডস। ওয়ার্ডস এর মধ্যে থাকবে আমার সর্বপ্রথম কি, এইটা এই যে গেট দা কন্টেন্ট, এই কন্টেন্টের মাধ্যমে সে সব কন্টেন্ট গুলো পাবে। তারপর একটা কমা দিয়ে আমরা বলে দিব যে কয়টা ওয়ার্ড দেখাবে। আমি যদি 5টা দেই তাহলে 5টা করে দেখাবে, কমা দিয়ে এরপর কি দেখাবে, আমি কোটেশনের ভিতরে যে ডট 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 দেখাবে, সেভ দিয়ে দিলাম। আর এখানে সবার শেষে কি সেমিকোলন দিয়ে লাইনটাকে ক্লোজ করলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি আবার রিলোড করি আমার এই ইয়াটাকে, দেখেন আমার কিন্তু এখানে কি 5টা ওয়ার্ড দেখাচ্ছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। নিচের পোস্টটাতে এটা তো 5টা দেখাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। পরের গুলা যদি আপনি দেখতে চান তাহলে কি এই যে রিড মোডের মধ্যে ক্লিক করতে হবে। তো আমরা এখানে 5টা না দিয়ে মিনিমাম 25 দেই, এটা আমি টেস্টিং এর জন্য দিয়েছিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড করি, পেয়েছে? হ্যাঁ এরকম থাকবে। বাকি যে ইয়াগুলা আছে ওগুলা দেখতে গেলে এই যে রিড মোডের মধ্যে ক্লিক করতে হবে। তো রিড মোডের মধ্যে আমি হোভার করলে এখানে কি দেখাচ্ছে যে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, এরকম আসলে দেখাবে না। এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে রিড মোডের মধ্যে সিঙ্গেল পোস্ট এইচটিএমএল থাকবে না। এখানে আমরা ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন ইউজ করব, পিএইচপির মধ্যে দা পারমালিঙ্কস, এটা দিব, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, কি হইলো ভুল গেছে, দা পারমালিঙ্ক, দা পারমালিঙ্ক ঠিকই তো আছে। আচ্ছা লিঙ্কস হবে না, লিঙ্ক হবে, আমি একটা স্পেসি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা এই যে রিড মোডের মধ্যে এখন ক্লিক করলে এখন কিন্তু দেখেন আমার কিন্তু পোস্টের ইয়া চলে আসতেছে যে ইন্ডিয়া কোভিড-19 এইটা। আর এইরকম আমরা কোথায় দিব, এই যে ইমেজটাতে ক্লিক করলেও আমার আসতেছে যে সিঙ্গেল পোস্ট ডট এইচটিএমএল, এখানেও আমরা করে দিব হচ্ছে, কই আমার ইমেজটা, এই যে এখানে, এখানেও আমরা দিয়ে দিব দ্য পোস্ট পিএইচপি দা
পার্মালিঙ্ক, এই ফাংশনটা আমরা দিয়ে দেবো, সেভ দিয়ে দিলাম। তারপর এই টাইটেলের মধ্যেও আছে এটা, যে ক্লিক করলে সিঙ্গেল পোস্টের মধ্যে যাবে, পিএইচপি দা, তারপর আন্ডারস্কোর, তারপর হচ্ছে সরি এখানে ডাবল আন্ডারস্কোর হয়ে গেছে, পার্মালিঙ্ক, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি রিলোড করি, হ্যাঁ এখন এটাতে হোভার করলে আমার কি হচ্ছে, এখানে এই যে নিচের একটা টাইটেলটা চলে আসতেছে, অর্থাৎ এটাতে ক্লিক করলে কি হয়ে যাবে, আমি পুরো পোস্টটা দেখতে পাবো। এবং পোস্টের মধ্যে এটা যদিও আসতেছে না এখন, আমরা যদি কেউ কমেন্ট করতে চাই কমেন্ট করতে পারবে, তার পুরো পোস্টটা দেখতে পারবে, সবকিছুই করতে পারবে, ঠিক আছে। আর এই যে ইয়াগুলো আছে, আইকনগুলো আছে, এগুলো আপাতত আমার কাজ নেই। এটা হচ্ছে যখন আমি লাইভ সার্ভারে আপলোড করব, এটাতে এই আমার এই পোস্ট যদি কেউ শেয়ার করতে চাই ফেসবুকের মধ্যে, তাহলে কি এখানে ক্লিক করলে ফেসবুকের মধ্যে শেয়ারের একটা অপশন চলে আসবে, টুইটারের মধ্যে করতে চাইলে টুইটারে করতে পারবে। রোহিদা ম্যাম বুঝা গেছে? কোনটা? আমি হ্যাঁ রিড মোডে ক্লিক, হ্যাঁ ওইটার জন্য কাজ করতে হবে, আমি তো এখনো কিছু করি নাই ওটার জন্য, এমনি এমনি তো আসবে না, বুঝেন নাই? ওকে, তো হ্যাঁ আমরা এগুলো প্র্যাকটিস করি, হ্যাঁ প্র্যাকটিস করার পর দেখি যে কত দূর পর্যন্ত করতে পারি, এটা করার পর আমরা বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে।